আমাদের তো ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/verygoodfoodie and www.facebook.com/bhotafm.raffle। এই দুটো পেজে এসেও আমাদের পোস্ট দেখতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমরা শুরুতেই একটা ঘটনায় যাব, যে ঘটনাটা ইমেইল, এবং সেই ইমেইলকে আমি পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, সবার মতো আমিও বলবো যে আপনি কেমন আছেন। আমি জানি আপনি ভালো আছেন আর সব সময় ভালোর দলে। আমিও ভালো আছি। আমি জীবনের প্রথম ঘটনা লিখছি, আর আশা করছি ভাল লাগলে পড়ে শোনাবেন। আমার নাম প্রসেনজিৎ পাল, বাসা সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রামে। আমার একটা বন্ধু আছে, তার নাম রনি। ঘটনাটি ঘটে আসলে আমার বন্ধুর কাকার সাথে। তার বাসা আমাদের গ্রামের পাশের গ্রামে, মানে গয়নাকান্দি গ্রামে। আমার বন্ধুর কাকার নাম ছিল বাবলু। তিনি বিয়ে করেছিলেন 2003 সালে। বিয়ের ঠিক 1.5 বছরের মাথায় তার একটা মেয়ে হয়। তার মা আদর করে তার নাম রাখেন তাহেরা। ঘটনাটি ঘটেছিল আসলে 2011 সালের মাঝামাঝি সময়ে। একদিন দুপুরবেলা আমার বন্ধুর কাকা, গল্পে আমি তাকে তিনি বলে সম্বোধন করব, তো আমার কাকা তার বউ, তার 7 বছরের মেয়ে তাহেরাকে নিয়ে ভাত খাচ্ছিলেন তিনি। ঠিক তখনই খবর আসে চাচার শ্বশুর মারা গেছেন। বাবলু কাকা খবর শুনে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তার শ্বশুর বাড়ি ছিল তার বাড়ি থেকে 5 কি 6 কিলোমিটার দূরে। তাই তিনি বউ আর মেয়েকে একটা ভ্যান গাড়িতে তুলে দিয়ে নিজের সাইকেলে করে যাচ্ছিলেন। গ্রামের কাঁচা রাস্তা, তার উপর বর্ষাকাল হওয়ায় রাস্তায় অনেক কাদা জমে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়ি পৌঁছান বাবলু কাকা। গোসল, তারপর জানাজা শেষে আসরের নামাজের পর লাশকে কবর দিতে নিয়ে যাওয়া হয়। তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সেও কবরে যাবে। মেয়ের কথা না করে দিয়ে তিনি বলেন, তুমি ছোট মানুষ, তুমি সেখানে গিয়ে কি করবে? তবে মেয়েটা তার বড্ড জেদি, সে যাবেই তো যাবেই। অনেক কান্নাকাটি করার পর বাবলু কাকা তাহেরাকে নিয়ে যেতে রাজি হয়। তবে তিনি বলেন যে সে যেন সবসময় তার মামার সাথেই থাকে। তাহেরা রাজি হয়। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির ভেতর গোরস্থান। গোরস্থানটির চারদিকে কোনো দেয়াল নেই, কোনো সীমানাও। গোরস্থানে এসে বাবলু কাকা তাহেরাকে ওর মায়ের কাছে রেখে বলেন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবা, কোথাও যাবা না। তারপর কাকা লাশটিকে মাটি দিতে কবরের কাছে চলে যান। কেমন করে লাশকে মাটি দিতে হয় তা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে তাহেরা সেদিকে এগিয়ে যান। মামা কিছু না বলেই মাটি দেওয়া দেখতে বলে অপর পাশে দিয়ে কবরের পাশে যেই না গিয়ে উকি দিবে, তখনই একটা পুরনো কবরের ভেতরে ভেঙে পড়ে যায় তাহেরা। তারপর চিৎকার শুরু করে দেয়। বাবলু কাকা তাড়াতাড়ি মেয়েকে ভাঙা কবর থেকে তুলে বাসায় নিয়ে যান। তারপর মেয়েকে আচ্ছা মতো গালি দেন যে কেন সে তার কথা শুনল না। তাহেরার গায়ে যেন কাদা মাটি লেগেছিল, তা ধুয়ে দেন তাহেরার মা। যেহেতু মরা বাড়ি, শোকের ছায়া লেগে আছে, তাই আর ব্যাপারটাকে বেশি দূর বাড়ালেন না বাবলু কাকা। রাত প্রায় 8টা বাজে। খাওয়ার পর বাবলু কাকা তার বউকে বলেন, আমি তাহলে এখন বাড়ি যাই, কারণ গরু ছাগলগুলো আছে, আর তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে চলে যেও। কাকি তাকে চলে যেতে বলেন। ঠিক তখনই তাহেরা ওর বাবার সাথে যাবে বলে বাস ছেড়ে। সবাই বলে, তুমি মায়ের সাথে থাকো, কালকে সকালে যেও। কিন্তু কে শোনে কার কথা? সে যাবে তো যাবেই। অবশেষে তার মেয়েকে সাথে নিয়ে যেতে রাজি হন তিনি। মেয়েকে সাইকেলের পেছনে নিয়ে কাকা রওনা হন। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তাটি কাদা ভরা। বাবলু কাকা আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
প্রায় 1 কিলোমিটার আসার পর সামনেই একটা বড় মেহগনি গাছের গাছ পড়ে এবং এর পাশ দিয়ে রাস্তা চলে গেছে। মেহগনি গাছের বাগানের কাছে আসতেই হঠাৎ সাইকেলের চেন পড়ে যায়। বাবলু কাকা সাইকেল থেকে নেমে চেনটি তোলার সময় লক্ষ্য করেন তার পাশ দিয়ে কালো একটা বিড়াল চলে গেল। রমিজ মিয়া বিষয়টা আমলে না নিয়ে আবার সাইকেল চালাতে লাগলেন। মেহগনি গাছের বাগানটার মাঝে আসতেই আবার সাইকেলের চেন পড়ে যায়। রমিজ মিয়া আবার সাইকেল থেকে নেমে চেনটা তোলার সময় লক্ষ্য করেন সেই কালো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে যায়। এবার একটু ঘাবড়ে যান রমিজ মিয়া। তিনি বুঝেছেন যে এটা স্বাভাবিক কিছু না। এই ঠিক করে সাইকেল। ঠিক তখনই আবারও লক্ষ্য করেন প্রচন্ড জোরে হাওয়া বইছে মেহগনি গাছের বাগানে, যেন সামনে এগোতেই পারছেন না। মেয়েকে এক হাতে ধরে কোন রকমের সাইকেলটা ঠেলতে ঠেলতে বাগানের শেষে প্রান্তে আসতেই একটা মেহগনি গাছের ডালের ওপর চোখ পড়ে তার। তিনি দেখেন সাদা কাফন পরা একটা মানুষ। তবে অবয়বটার মাথা নেই। ভয়ে কলিজা শুকিয়ে আসে তার। তিনি ভাবেন মেয়ে যদি এটা দেখে প্রচন্ড রকমের ভয় পাবে। তাই তিনি মেয়েকে সাইকেলের পেছনের থেকে সামনে এনে কোলের ভেতর শক্ত করে জড়িয়ে ধরেন। মা, তুমি চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। এটা বলে রাখা ভালো যে তিনি অনেক সাহসী। তারপর রাস্তাতে দৌড়তে থাকেন। মেহগনি বাগানটা পেরোতেই এখন খোলা মাঠের ভেতর দিয়ে রাস্তা। বাবলু কাকা সাইকেল নিয়ে মেয়েকে চাপড়ে ধরে দৌড়াচ্ছেন। ঠিক তখনই দেখতে পান সামনেই পুরো রাস্তা জুড়ে সাদা কাফন পরা একটা লাশ শুয়ে আছে। এটা দেখে অনেক ভয় পেয়ে যান তিনি। তবে তাকে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় পৌঁছাতে হবে। বাবলু কাকা আবারও মেয়েকে বলেন, মা, আমি না বলা পর্যন্ত কিন্তু তুমি চোখ খুলবে না। এরপর বাবলু কাকা লক্ষ্য করেন লাশটার পাশ দিয়ে সামান্য একটু জায়গা আছে যেখান দিয়ে সাইকেল চালিয়ে কোনো রকমে যাওয়া যাবে। রমিজ মিয়া সাইকেলে উঠে সেই লাশটার পাশ দিয়ে দ্রুত গতিতে সাইকেল নিয়ে পাশ কাটাতেই প্রচন্ড পচা পচা গন্ধ পান। মেয়েটাও তার গন্ধ পেয়ে বলে, বাবা, এটা কিসের গন্ধ? রমিজ মিয়া বলেন, ও কিছু না মা, তুমি চোখ বুজে থাকো। বাবলু কাকা আর একটু সামনে যেতেই পেছন থেকে তার বউয়ের গলার ডাক শুনতে পান। ডাক শুনেই তার মেয়ে বলে, বাবা, মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো না। বাবলু কাকা আবারও মেয়েকে বলেন, "হ্যাঁ, নিয়ে যাচ্ছি, তবে তুমি কিন্তু চোখ খুলবে না, হ্যাঁ, আমি না বলা অবধি।" এভাবে জোরে জোরে সাইকেল চালিয়ে রমেশ মিয়া তার গ্রামের রাস্তায় চলে আসেন। সেখান দিয়ে যেতে দেখেন পাশের বাঁশ বাগানের ভেতর থেকে সেই মাথা কাটা লাশটা হাতের ইশারায় ডাকছে। বাবলু কাকা আরো জোরে জোরে সাইকেল চালাতে চালাতে তার বাড়ির কিছুটা কাছে আসতেই একটা লোককে দেখতে পান। তাকে দেখতেই প্রাণটা ফিরে পান রমেশ মিয়া। তাড়াতাড়ি লোকটার কাছে যান এবং তাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বলেন। পথে লোকটাকে বাবলু কাকা ঘটনাটা বললে লোকটা তাকে বলে, আমি তো মাঝে মাঝে অনেক রাতে এই পথ দিয়ে যাই, তবে কোনোদিন কিছু দেখিনি। হয়তো লাশ কবর দিয়ে এসেছেন, তাই এমন হয়েছে। কথা বলেই বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে লোকটা চলে যায়। ঘরে ঢুকে বাবলু কাকা লক্ষ্য করেন তার মেয়ের গা দিয়ে কেমন পচা গন্ধ বের হচ্ছে। তিনি ভাবেন হয়তো কবরের ভেতর পড়ে যাওয়ার কারণে এমন হয়েছে। বাবলু কাকা তার মেয়েকে বলেন জামা কাপড় খুলতে, কারণ তাকে গোসল করতে হবে। বাবার কথা মতো তাহেরা জামা খুলতেই মেঝেতে হাড়ের টুকরো পড়ে যায়। হাড়ের টুকরোটা দেখে সেটা হাতে নিয়ে বাবলু কাকা বলেন, মা, তুমি এটা কোথায় পেলে? তাহেরা বলে, সে যখন কবরের ভেতর পড়ে গিয়েছিল তখন তার গায়ের ওপর এটা পড়েছিল, আর তখনই সে এটা পকেটে রেখেছিল, পরে এটা দিয়ে খেলা করবে বলে। মেয়ের কথা শুনে রমিজ মিয়া প্রচন্ড রেগে মেয়েকে অনেক বকাঝকা করেন আর তাড়াতাড়ি পাশের বাড়ির হুজুরের কাছে নিয়ে যান। হুজুর সব শুনে বাবলু কাকা তাকে হাড়টি নিয়ে একটা গ্লাসে পানি পড়া দেন আর বলেন, এটা একটা আঙুলের হাড়, আর এই হাড়টি
তোমার মেয়ের সাথে আনার কারণেই পথে তোমাদের সাথে এমনটা হয়েছে। আর তুমি যদি পথে সেই সময় তোমার মেয়েকে চোখ বন্ধ করে না রাখতে বলতে, তবে তোমার মেয়ে সেটা দেখে প্রচন্ড ভয় পেত, এমনকি অনেক বড় ক্ষতিও হতে পারত। সব শুনে রমিজ মিয়া সেই পানি পড়া নিয়ে বাসায় চলে আসেন। তবে ঠিক সেদিন রাতেই রমিজ মিয়া স্বপ্ন দেখেন তার চাচা শ্বশুরের কবরের পাশের কবর, তার উপরে সেই কলা কাটা লাশটা তাকে বলছে, তোর অনেক সাহস, যে কারণে তোর মেয়েকে নিয়ে বেঁচে ফিরতে পারলি, না হলে তোর মেয়েকে আমি জ্যান্ত ফিরে পেতি না। আমি সেই রাতের পর থেকে বাবলু কাকাকে আর সেই ধরনের কোনো স্বপ্ন দেখেছেন বলে শুনিনি। সেই ধরনের কোনো ঘটনার সম্মুখীনও তিনি আর হননি। আমার লেখা এই ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আমার নাম প্রসেনজিৎ পাল। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলেই খুশি হব। আর জানাবেন ফেসবুকে নিশ্চয়ই যে কেমন লেগেছে কমেন্ট করে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। তিনি ছবি তোলেননি, তার নামটা তিনি যদি বলতে চান তিনি বলতে পারেন, কোথা থেকে এসেছেন সেটা যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন, এবং আপনার ঘটনা তারপর আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি ফয়জুন, সাইদ হাইডিএচএস থেকে আসছি। জি আমি আজকে আমাদের বাসার ঘটনাই শেয়ার করব। জি লাইক প্রথমে আমি আমাদের বাসার একটু ডেসক্রিপশন দিতে চাই। লাইক আমাদের বাড়িটা হচ্ছে 6 তলা, আমরা 4 তলায় থাকি। তো একদম শুরু থেকে আমাদের 6 তলাটা টোটালটাই অ্যাবান্ডন ছিল, আন্ডার কনস্ট্রাকশন। তো ওই জায়গাটা 6 তলাটা সবসময় খুব ডার্ক হয়ে থাকতো। সবসময় অন্ধকার থাকতো সন্ধ্যার পর থেকে সারারাত। তো আমরা সবসময় এভয়েড করতাম যে সন্ধ্যার পর ছাদে বা 6 তলায় যাওয়ার ব্যাপারটা। আর সেই মুহূর্ত পর্যন্ত আমাদের বাড়ির লিফটটা লাগানো হয় নাই। তো আমাদের যদি ছাদে কখনো যেতে হতো তাহলে আমাদের 6 তলাটা ক্রস করে যেতে হতো। তো আমার ভাইরা হচ্ছে আগে ছাদে ফুটবল বা ক্রিকেট খেলতে যেত, বা 6 তলায় হয়তো মাঝে মধ্যে যেত শুরুর দিকে। সো ওদের সাথে ইনসিডেন্টস গুলো হয় কি, লাইক ওরা যখন নাকি ওই ফ্লোরটাতে ঢুকে, লাইক মাগরিবের আগে যখন নেমে আসে বাসায়, সো আমার ভাইয়ের আর কি আমাকে বলে, এসে কমপ্লেন করে যে দেখো আমার পিঠে খুব বার্ন করছে, লাইক কিছু হয়েছে নাকি একটু চেক করো। তো আমি তখন ডিসকভার করি লাইক ওর পিঠের মধ্যে লাইক 1 ফিটের থেকে একটু কম, লাইক 5 আঙ্গুলের পুরো থাপ্পড় দিলে যেরকম একটা রেড কালারের দাগ হয়ে যায়, অনেক ডিপ এরকম দাগ। তো এই ঘটনাটা, এই দাগের ব্যাপারটা ওর সাথে 2 বার হওয়ার পর আর কি আমরা আর কি সবাই অ্যাভয়েড করতাম, এবং ও অ্যাভয়েড করতো যাতে ও ছাদে না যায় সন্ধ্যার দিকে। তো আমরা আর কি ছাদে গেলেও লাইক একা কখনো যেতাম না, লাইক 2-3 জন করে ছাদে মুভ করতাম। সো এইটা একটা ঘটনা আমাদের বাড়ির এক ঘটনা, কমন ঘটনা। আপনার সাথে বেশ কিছুদিন ধরেই নানান ধরনের ইনসিডেন্ট হয়। আপনি বলছিলেন যে এর আগের যে বাসা, তারপরে এখানকার বাসা, সেই ঘটনাগুলো কি আসলে কি হয় আপনাদের সাথে? যেমন আপনাকে ডাকে অনেকে, বা আপনি এটাই আমাদের প্রেজেন্ট বাড়ির ঘটনাটা। জি যেমন আমাদের আর এইটা তো আমি বাসার ঘটনাটা, বাসার ডেসক্রিপশনটা দিলাম যে আমাদের বাসার বর্ণনাটা। আর এছাড়া হচ্ছে আমাদের বাসায় রাত 12টা 1টার পর থেকে লাইক একটা কনস্ট্যান্টলি না একটা রিদমিক হাঁটার সাউন্ড হয়। লাইক কেউ এক মাথা থেকে ও মাথা যাচ্ছে, ও মাথা থেকে এই মাথায় হেঁটে হেঁটে আসতেছে। লাইক এরকম না, খুব লাইট একটা সাউন্ড, মানে কেউ ধপ 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 করে হেঁটে ওই মাথায় যাচ্ছে, আবার ওই মাথা থেকে এই মাথা যাচ্ছে। এটা একদম রেগুলার একটা ব্যাপার। তো প্রথম দিকে আমরা মানে 5 তলায় হয়তো বলতাম যে তোমরা কি এরকম জেগে থাকো? তো ওরা বলতো না, আমরা তো মনে করি তোমাদের বাসার আওয়াজ। তো আমরা বলতাম না, আমরা আওয়াজ করলে তো নিচে যাবে, তোমাদের বাসা তো পাবে না। তো বললো না, আমরাও তো কনস্ট্যান্টলি এরকম আওয়াজ শুনতে পাই যে হেঁটে যাচ্ছে কেউ। তারপরে হচ্ছে আরেকটা খুব ঘটনা ঘটে, সেটা হচ্ছে পানির ট্যাপ। লাইক আমাদের পেঁচানো কল না, লাইক আপ এন্ড ডাউন যে কলটা, ওটা যেমন আমি রাত্রেবেলা মানে এই সব ইনসিডেন্টস এর কারণে আমি আমার টিউব লাইট অফ করে আমার যে মিডল লাইটটা থাকে ওটা আমি জ্বালাই ঘুমায় থাকি, এন্ড আমি রাত্রে সবকিছু চেক করে ঘুমাই। এরকম হয় হঠাৎ হয়তো আমি ইউটিউব দেখতেছি বা বই পড়তেছি, হঠাৎ করে আমি মানে শুনতে পাই যে
ওয়াশরুমের পানির কলটা খুলে গেল এবং এরকম না যে টিপ টিপ করে পানি পড়তেছে, আমি যে দেখি একদম পুরো একদম ফুল রিদমে পানিটা একা একাই। একা একা পড়তেছে। আমি ওটা হয়তো বা একটা নিজের মনে একটা বুঝ নিয়ে যে সাইন্টিফিক কিছু একটা বা একটু দোয়াটা পড়ে ওটা অফ করে হয়তো আমি একটু ঘরের লাইট গুলো জ্বালাই আবার চেক করে আবার বসে লাইটই জ্বালায় রাখি। এটা একটা খুব মানে রেগুলার বেসিস একটা হয়। লাইট জ্বালানোর ব্যাপারটা ছিল, এটা এখন অনেক একটু কমছে। আরেকটা ব্যাপার হয় যে আমাদের বাসায় গেস্টরা থাকে না। মানে আচ্ছা। কি ১-২ দিন প্রবলেম হয় তাদের সাথে? ১-২ দিন থাকার পর ওদের সাথে এমন না যে পার্টিকুলার ১-২ জনের সাথে হয়। মানে রেগুলার বেসিসেই যারা থাকে ওদের সাথে এটা হয় কি? মানে যেটাকে বলে স্লিপ প্যারালাইসিস যেটা হয়। অনেকে বলে বোবায় ধরে সামথিং। হুম, এটা হুম। স্লিপ প্যারালাইসিস হয় এবং অনেক ব্যাড ড্রিমস করে। আচ্ছা। তো এই ইনসিডেন্টসটা হয়। আমার সাথে লং টাইম হইছে এই ব্যাপারটা। লাইক আমার ২৭ বছর মানে লাইক ২ বছর আগ পর্যন্ত আমার সাথে এই ঘটনা ঘটছে যে স্লিপ প্যারালাইজ, যে আমি প্রত্যেকদিন এমন কোন দিন নাই যে আমি ঘুমের মধ্যে চিৎকার না করতাম যে আমার স্লিপ প্যারালাইসিস হইছে, এই ঘটনাটা আমার সাথে হতো না। তো আমি যখন নাকি আমি কনস্ট্যান্টলি যে ভয় থেকে নামাজ পড়াটা শুরু করছিলাম রেগুলার, যে আমি আজান শুনলেই নামাজ পড়তে দাঁড়ায় যেতাম। আচ্ছা। তো হয়তোবা নামাজ পড়ার কারণে এবং আয়াতুল কুরসি সবসময় পড়ার কারণে আমার স্লিপ প্যারালাইসিসটা হয় না। বাট আমার ভাইয়ের সাথে হতো এবং হয়ও। এবং আরেকটা ঘটনা ঘটছে, আমার কাজিন ও আমাদের বাসায় ছিল এসে। তো ঐরকম রাত্রেবেলা ঘুমাইছিল। এখন ওর স্লিপ প্যারালাইসিস হইছে অ্যান্ড ও পাশে ঘুরছে। ও এরকম একটা মানুষ যে ওর চারপাশে কি হয়ে যায় হি নেভার বদার। লাইক ও কখনোই কিছু বদার করে না। লাইক যা কিছু হয়ে যাক ওর মতনই চলে। বাট ওর যখন স্লিপ প্যারালাইসিস হইছে ও টার্ন করছে নিচেরে, ও কোনো সাউন্ড করে নাই। অ্যান্ড ও যখন নাকি টার্ন করে ওর অন্য পাশে ঘুরছে, তো ও একটা ফিগার দেখছে অ্যান্ড ও যখন নাকি ও মনে করছে নরমাল একটা পিলো। But when he touched that pillow, ও ডিসকভার দেখছে ইটস নট আ পিলো, এটা একদম পুরো ফারি একটা কিছু, মানে লোমশ আলা কিছু একটা। তখন ও জেগে উঠছে। অ্যান্ড ওই ইনসিডেন্স এর পর সে আর কখনো আমাদের বাসায় রাত্রে থাকে নাই। আরেকটা ব্যাপার হয়, এটা খুব বেশি হয় যে উম আমাদের বাসায় আমরা পেইন্টিং করি। হুম, হুম। নামাজও পড়ি, আবার একটা সাইডে অনেক ছবি-টবি আঁকা হয়। তো আমরা ক্যানভাস যে হ্যাং করে হুম, রাখি, হুম। নট কাচের, কাঠের ক্যানভাস যারা পেইন্টিং করে তারা। তো আমরা এসি ছেড়ে, সামার গেল রিসেন্টলি, এসি ছেড়ে ঘুমাই, ফ্যান তো ছেড়ে রাখি না। আর যখন একটা ক্যানভাস হ্যাং করা হয় তো ওখানে তো তার কাছে অনেক প্রপারলি ওখানে আটকানো হয়। আটকানো হয়। রাইট। তো ওটা তো একদম প্রপারলি হ্যাং হয়ে থাকবে। ওটা তো পড়ে গেলে তো ওটা ভাবে লাগাবেই না। কিন্তু এরকম হয় যে কেউ হয়তো মানে হঠাৎ করে না ক্যানভাস টাচ করে পড়ে যায়। এটা একদম অফেন্ড মানে হয়। টাকা ঠিকই থাকে, না, না, ক্যানভাসে পড়ে ক্যানভাস যায়। পড়ে যায়। আচ্ছা। আমি ধরেন কোন উইয়ার্ড, একটা খুবই ছবি উইয়ার্ড। মানে ওয়ালের মধ্যে এরকম হেলান দিয়ে রাখছি, ওটা ঠাস করে অপোজিট সাইডে এসে পড়ে গেল ঠাস করে। মানে কেউ মনে হলো কি ও পাশ থেকে একটু ধাক্কা দিয়ে নিচে এই পাশে ফালাই দিছে। হুম, হুম, হুম। সো এই একটা প্রবলেম হয়। আর হচ্ছে আর এইটা হয় হচ্ছে ধরেন আপনি জানেন যে আপনার বাসায় সবাই ঘুমায় গেছে। হুম। এখন আপনার ডাকার মতন কেউ নাই। লাইক সবাই সবার রুমে, বা এই জিনিসটা হবে না। আপনার নাম ধরে কেউ ডাকবে না এবং আপনার নেইবাররাও নেই আশেপাশে। আমার ৩ পাশেই হচ্ছে অফিস। লাইক এন্ড অনেক ডিসট্যান্সে। ৩ পাশে কোনো নেইবার নাই। যে আমার নাম ধরে মাঝ রাত ২ টার দিকে নাম ধরে ডাকবে এরকম নাই। নাম ধরে ডাকে। সো আমি মানে ট্রাই করি যে এই জিনিসটা এভয়েড করতে। লাইক আমি ওয়েট করি যে আমার ঘরের কেউ যদি প্রয়োজন হলে আমাকে ডাকে, তো কয়েকবার ধরেই ডাকবে। তো একবার শোনার পর আমি না এটা এভয়েড করে ফেলি যে আমি যাই না বা জবাব নিই না। বাট ফার্স্টের দিকে যখন হতো না আমি জি বলতাম। বাট যখন জিনিসটা আমার সাথে ৪-৫ বার হইছে আমি আর মানে এভয়েড করি, যে আমি শুনছি যে এই জিনিসটা হয়। সো আমি এভয়েড করি যে নাম ধরে ডাকার ব্যাপারটা। আর হচ্ছে যে আমাদের বাসার কেয়ারটেকাররা ফার্স্টের দিকে, যে আমাদের বাসাটা 10 ইয়ার্স ধরে আমাদের বাসা। তো আমাদের বাসার কেয়ারটেকাররা লাইক 6 মান্থ, হাইয়েস্ট 8 মান্থ, এরপর কেউ স্টে করে না, চলে যায়। কেন চলে যায় কোনদিন কিছু বলেছেন? না, ওই ব্যাপারে ওরা কিছু বলে নাই। মেবি ওদের অনেক প্রবলেম হয়। হুম, হুম। আর আমাদের ছাদের ব্যাপারটা এত বেশি মানে আনকমফোর্টেবল ফর এভরিওয়ান, যে আমাদের ছাদের এখন মানে কিস লাইক ছাদের ডোরের পাশে হ্যাং করা থাকে। হুম, হুম। যে তোমার যার যে যখন প্রয়োজন সে সে ছাদে তখন ঢুকবে, হ্যাঁ। সে যে ঢুকবে, ছাদের রেসপন্সিবিলিটি কারোর একার না। মানে আচ্ছা। যে ছাদে ইন করবে সে তালা খুলে ঢুকবে, আবার বের হলে তালা আটকায় বের হয়ে যাবে। হুম, হুম। মানে ছাদের ব্যাপারটা আমাদের অনেক আর
এই প্রথম থেকে যখন আমরা তখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, যখন আমাদের বাড়িতে উঠি আমরা, তখন যখন নাকি প্রথম দিকে আমরা এই ইনসিডেন্টস গুলো আমরা ফেস করি, তখন আমাদের বাসায় মিলাদ পড়ানো হতো। আর ফার্স্টের দিকে আমার বেডটা ছিল হচ্ছে ব্যালকনির সাইডের যে বেডরুমটা ছিল সেটা আমি ইউজ করতাম। তো শীতে তারপর হচ্ছে আমার ওই বেডরুমে আমার প্রবলেম হতো কি, লাইক বারান্দা যেহেতু ছিল সেহেতু আমি একদম স্পষ্ট শুনতাম, এবং আমার ভাইও, আমি ওর দেখাইছি যে মাঝ রাতে লাইক 2টা 2:30টার দিকে এরকম হতো যে এই বারান্দার এই কর্নার থেকে কেউ একজন রিদমেক্যালি হেঁটে ওই কর্নারে যাচ্ছে, আবার ওই কর্নার থেকে এই কর্নারে আসতেছে। হুম সো এটা যখন নাকি আমি ফেস করি তখন আমি অনেক ভয় পাই লিটারালি। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে টক টক, লাইক টক টক এরকম করলে যেরকম একটা আওয়াজ হয় যে কেউ মানে নক করতেছে, টক টক মানে 2বার টক টক, এই নকের আওয়াজটা যখন আমি শুনি তখন আমি লিটারালি অনেকই ভয় পাই। ভয় পাওয়ার পর তখন আমাদের মানে বাসায় যে মানে হুজুর ছিল, হুজুর আঙ্কেল, ওনাদের যে মিলাদ পড়ানো হয় খুব বড় করে, এবং হচ্ছে লাইক যে বাড়ির চারপাশে যে দোয়া পড়ে বাড়ি ঘর বন্ধ দেওয়া হয়, লাইক ওইটা করা হয়েছে আমাদের বাসায়। তো রাসেল ভাই স্টিল নাও এখন পর্যন্ত লাইক আমার ইউনিভার্সিটি পড়াটা শেষ, জব করছি, কিন্তু স্টিল নাও আমি এই ঘটনার ভেতর দিয়েই প্রত্যেকদিন স্পেন্ড করছি। এখনো হয় মানে আমি আপনার বলতেছিলাম আমরা যখন অন এয়ারের বাইরে ছিলাম যে অ্যাকচুয়ালি ঘটনাগুলোর সাথে না আমি মনে হয় আমরা মনে হয় ইউজ টু হয়ে গেছি, যে মানুষ যখন ফেস করে এই সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস গুলা তখন না সে বুঝতে পারে না ওই মুহূর্তটা, ওই মোমেন্টটা, কিন্তু ওটা নিয়ে যখন নাকি পরে একটু ডিটেলস চিন্তা করে তখন বোঝা যায় যে আমাদের রেগুলার লাইফে হয়তো প্যারানর্মাল এই জিনিসগুলা অ্যাক্টিভিটিস গুলা ঘটতে থাকে সবসময়, যেগুলো আমরা কোনোভাবে নোটিস করি, আবার কোনোভাবে আমাদের মানে চেতন মনেই আমরা সেটা নোটিস করতে চাই না যে আমাদের হয়তো কাজের ক্ষেত্রে ব্লকেজ হয়ে যাবে, আমরা হয়তো বা এই দিনটা শেষ করতে পারবো না। তো আমার ব্যাপারটা বা আমাদের ব্যাপারটা এরকমই হয়েছে যে আমরা এর মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা নোটিস করতেছি যে হচ্ছে এই জিনিসটা, আমরা মানে রেখে দিছি যেটা হোক, কিন্তু আমি যদি এটাকে এখন ধরে নেই তো এটা আমার কাজের ক্ষেত্রে ব্লক তৈরি করবে, হয়তো আমাকে আগাইতে দিবে না, আমার ঘুমাইতে দিবে না, আমার মুভ করতে দিবে না। আর যেহেতু নিজেদের বাসা সেহেতু উই আর নট এবল টু চেঞ্জ দিস হাউস, তো এর মধ্যেই আছি। আর আমি অনেক মানে ট্রাই করি নামাজ পড়তে আর আয়াতুল কুরসিটা পড়তে। ইনফ্যাক্ট আমি যখন আমার রুম থেকে বের হই তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে আমি রুম থেকে বের হই, যে রাত্রেবেলা মিডনাইটে যখন পানি টানি আমার খেতে হয়। এটা আপনি রেগুলার করেন? রেগুলার, এটা আমি একদম রেগুলার বেসিসে করি। ওকে, এই ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আপনার ভাই আছেন, তার কাছে আমরা আসবো, তবে তার আগে আমরা কিছু ফেসবুকের দেখি যে কমেন্ট কে কি করছেন, এবং ফার্স্ট যে স্টোরি সেটা সম্পর্কে অনেকে লিখেছেন। অনেকে লিখছেন যে এখানে দেখতে পাচ্ছি যে এমডি আশরাফুল ইসলাম আই লাভ ভূত FM লিখেছেন। আমার সাথে দেওয়ান সাকিব আছেন, আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি মুবিন হাসান পিয়াস আমাদের সঙ্গে আছেন, এমডি মামুন মৃদুল, এছাড়াও আমাদের সাথে আদিল আছেন, আছেন আমাদের সঙ্গে FM সুমন, আছেন আকিব হুসাইন ফাহাদ, আছেন রউফ ইসলাম, আছেন এছাড়াও আমাদের সাথে জাহিদ আহমেদ তুষার আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি এছাড়াও জাহিদ আহমেদ তুষার ছাড়াও আছেন তসলিম মাহমুদ হৃদয়, এমডি মেহেদি হাসান সানি, আজজুল হক আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সালমান আবির হোসাইন, মোহাম্মদ মাহির হোসাইন আমাদের সাথে আছেন, তারিকুল ইসলাম আছেন, আজিজুল হক অভিশপ্ত আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আয়াতুল গনি মালয়েশিয়া থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইয়াসির আরাফাত, এছাড়াও আছেন এমডি তারিকুল ইসলাম, এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন, আলিফ আমাদের সঙ্গে আছেন, ফারুক রেজা আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। তো আমাদের এটা আমরা ভূত FM এর যে পেজ সেই পেজ থেকে পড়ছিলাম, আমাদের যে রেডিও ফুটি যে পেজ সেই পেজেও আপনারা লিখছেন। আমি দুটো পেজেরই অ্যাড্রেস বলে দিচ্ছি, www.facebook.com/radiofruti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনি চেক করতে পারেন আমাদের আজকের পোস্ট, এবং সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, যত বেশি মানুষ তাদেরকে জানাতে পারেন। এবং আমরা পরবর্তী আরো কিছু কমেন্ট পড়তে চাই।
এবং সেই কমেন্টগুলো নিয়ে ফিরে আসবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতি আছে। বিরতির পরে আসবেন আহমেদ বাবু এবং তারপর আমি বলবো যে আজকে আমাদের যে প্রথম অতিথি তার ভাই আছেন, একই বাসায় তারা থাকেন। তারাও বিভিন্ন ধরনের ঘটনা শেয়ার করেছেন। তিনি তার যে ঘটনাগুলো, তারা যখন ঘটনাগুলো বলছিল তাদের গুজবাম্প হচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম। তো সেই ঘটনাগুলো আমরা শুনবো। তার আগে আমরা বাবু ভাইয়ের কাছে আসবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতি, এবং বিরতির পরে ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুড ক্যারেট এফএম এন্ড ডু ফুডি। রাইট, আমরা বাড়ি নিয়ে ঘটনা শুনছিলাম এবং বাড়ি নিয়ে আরো ঘটনা আছে। দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। ইউ আর লিসনিং টু রেডিও ফুড ক্যারেট এফএম। আমি রাস্তার আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং এই মুহূর্তে বাবু ভাই তার একটা ঘটনা বলবেন, সেটাও বাসা রিলেটেড, এবং আগের ঘটনা থেকে টেনেই তিনি তার ঘটনাটি শুরু করছেন। আমরা চলে যাচ্ছি বাবু ভাই দ্বারা। হ্যাঁ রাসেল ভাই, হ্যালো রাসেল ভাই, হ্যালো অডিয়েন্স, সবাইকে জানাচ্ছি ফুড এফএম এর শুভেচ্ছা। আজকের কাহিনী বলবো বাসা নিয়ে আর কি। জি। যদিও এখানে গেস্ট এসেছেন, ওনাদেরও বাসা সম্পর্কিত কিছু অভিজ্ঞতা আছে, এবং আমি যে কাহিনীটা বলবো এটাও বাসা সংক্রান্ত। আর তার সাথে কিছু রেফারেন্স টেনে নিয়ে আসবো। আমার আগের বলা কিছু কাহিনীর মধ্যে কিছু বাসার রেফারেন্স ছিল, আর সেগুলো যেহেতু আমার নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সও আছে, সেটাও নিয়ে আসবো। তো সেভেন ফার্স্টে আমি কাহিনীটা বলি। এটা হচ্ছে কল্লোলের কাহিনী। কল্লোল ওয়াজ ওয়ান অফ মাই স্টুডেন্টস। তো ও ছিল নারায়ণগঞ্জে থাকতো, আর ওর ফ্যামিলি একসময় ইন্ডিয়াতে মাইগ্রেট করে, কাজ ওরা ইন্ডিয়ার থেকে এসেছিল আর কি একসময়। তো ওরা মাইগ্রেট করে চলে যায়, অ্যান্ড মানে মাইগ্রেশনের কিছু প্রসেস থাকে, এর মধ্যে যাওয়া আসা করতে হয় আর কি। ওদের কোম্পানি টম্পানি অনেক কিছু ছিল আর কি। তো ওর বাবারা ওখানে একটা বাড়ি নেয় আর কি। সে বাড়িটার মধ্যে ওর বাবা বাবু বলে, ওরা বাবু বলে, ওরা যে ওখানে বাসাটা রেডি করে ওনারা চলে যায় আরো অনেক কাজে। তো কল্লোল ইন দ্য মিন টাইম বাংলাদেশ থেকে মুভ করে সেখানে, এবং সে ওই বাসাটায় তাকে থাকতে হয়। কল্লোলের ফ্রেন্ড, আমার পুরো নাম বললে হয়তো চিনে ফেলবেন, আমি পুরো নামটা বলছি না। যাই হোক, ও ওই বাসাটায় থাকে যখন, তো তখন ও বলল যে স্যার, আমি যখন উঠেছি বাসাটায়, তখন আমার বাবুরা কেউই ওই বাসায় আসলে মানে থাকছে না। আচ্ছা। ওনারা জাস্ট বাসাটা নিয়েছে এবং একটা পোর্শন আমাকে খুলে দিয়েছে। ওটা মানে বেশ প্রায় 5 কাঠা জায়গার মধ্যে বাসা, মানে বেশ মোটামুটি বেশ ভারতের ওই অঞ্চলটা বেশ ডেন্সড, অনেকটা আমাদের পুরান ঢাকার মতো। আচ্ছা। হ্যাঁ, তো এবং কলকাতা মানে ওই অঞ্চলটা আর কি। তো বলতেছে যে তো বাসাটা বেশ বড়ই বলা চলে। তো একটা অংশ ওকে খুলে দিয়েছে, বলছে তুমি এখানে থাকো তোমার মতো কোথাও, এবং পরবর্তীতে আমরা যখন এসে সব উঠবো, সবকিছু ঠিক করবো, তখন অ্যাভারেজে সব ঠিক করে ফেলবো এখানে। তো যাই হোক, ও থাকা শুরু করে। ওর কাছে অ্যাকচুয়ালি ও নারায়ণগঞ্জে বড় হয়েছে, ওর কাছে এটা আসলে একটু ডিফারেন্টই লাগছে এলাকা এবং সবকিছু মিলায়। তো ও যখন থাকা শুরু করে, প্রথম দিন যখন ওখানে গেছে, একজন কেয়ারটেকার ছিল। কেয়ারটেকার তাকে বলতে যে, বাবু এখানে তো একলা থাকছেন, কোনো দরকার হলে আপনি আমাকে খবর দিবেন, আমি আপনাকে সব হেল্প করব। আর আপনার নিচ তলায় কেউ নাই, তালা মারা, সুতরাং বাড়িতে আপনি পুরোই একলা। আপনার যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাকে খবর দিবেন, আমি এসে আপনাকে করে দিব। আর আপনার রান্নার জন্য আর কি একটা মহিলা এসে এসে করে দিয়ে যাবে। সে যাই হোক, ওভাবে একাই থাকার আর কি একটা। তো প্রথম দিন ও কাটায়, বলে যে বাসায় ঢুকেই আমার কাছে বেশ একটা অন্যরকম ফিলিংস হয়। ফিলিংসটা ঠিক বোঝানোর মতো না, মানে মনে হয় যে এখানে মানে থাকার মতো না, কেমন গা ছমছম করা, যেদিকে তাকাই। মানে যে অংশটা তো ঢুকছে মাঝখানে নাকি একটা ফাঁকা মানে জায়গা, সেটা হচ্ছে স্কাইলাইট এসে পড়ে, এবং নিচ তলা সহ ওই জায়গাটা দেখা যায়, মানে উঠোনের মতো, ছোট্ট একটা উঠোনের মতো। তো বলতেছে যে মনে হয় যে আমি এরকম বাসা দেখেছি আর কি। হ্যাঁ। তো মনে হয় সব জায়গা থেকে ওর দিকে তাকিয়ে আছে কেউ। মানে এবং আপনি যা বললেন যে পুরান ঢাকাতে এই ধরনের বাসাগুলো বেশি দেখা ও যায়। বলতেছে ফিলিংসটা এরকম হয় তার, যে হঠাৎ মনে হয় রুম থেকে কেউ দৌড় দিয়ে বের হয়ে আসবে। আচ্ছা। মানে এটা ঠিক বোঝানোর মতো না আপনার। মানে আমার মনে হচ্ছিল যে আমি না থেকে আমি কোনো হোটেলে যেয়ে থাকি। হ্যাঁ, কিন্তু মানে মানে বাবাদের মানে বাবা চাচাদের একটা ইনস্ট্রাকশন ছিল যে তোমাকে এখানেই থাকতে হবে। মানে তুমি অন্য কোথাও থাকা, তোমার তো তেমন কেউ নাই ওইখানে, সুতরাং তুমি এখানেই থাকবে। তো আমাদের বাসা আমরাই এটা নিয়েছি এবং থাকতে হবে। তো যাই হোক, ও থাকে প্রথম দিন সন্ধ্যার পর থেকেই, মানে ও একটু ঘোরাঘুরি করার চেষ্টা করে, এবং সন্ধ্যার পরে এসে বাসায় ঢোকে। যথারীতি ওর মতো সব সেট আপ গুলো করে, ওর ল্যাপটপ ট্যাপটপ সব সেট আপ করে। তখনকার সময় আসলে মানে আর কি ইলেকট্রনিক্স মানে ইন্টারনেট জিনিসটা এত বেশি ডেভেলপ না আমাদের মতো আর কি, ধরেন 8 থেকে 8-10 বছর আগের কাহিনী আর কি। তো যাই হোক, ও সব সেট আপ টেট আপ করে বসে, সন্ধ্যার পর চেষ্টা করে যে একটু ডিভিডিতে মুভি দেখবে, এগুলা চিন্তা ভাবনা করে বসে থাকে। তো একটা সময় রাতের বেলায়, তো এগুলো দেখা দেখি শেষ, ও সবকিছু অফ করে
যখন শুয়ে পড়েছে, গেটটা লাগাই দিছে, তো তখন ও ফার্স্ট এই যে এই এই ধরনের ছোট ছোট জিনিস নোটিস করা শুরু করে। ওর হঠাৎ করে মনে হয় যখন নাকি শোয়ার জন্য লাইটটা অফ করলো, হুম, পুরো বাড়িটা তখন অ্যাক্টিভেটেড হলো। ইটস লাইক টার্নিং অন সামথিং, এটা আচ্ছা। অন করে দেওয়ার মতো, সুইচ অন করার মতো। হুম, হুম। মানে যে সারা বাড়িতে একটা ঘড়ির যেমন কলকব্জা নড়া শুরু করে, এরকম একটা শব্দ, মানে মানে একটা কোলাহল, অন্ধকারের মধ্যে একটা কোলাহল, মানে কিছু নড়াচড়া করতেছে, কেউ হাঁটা চলা করতেছে, এরকম। Right. তো ও ফার্স্টে মনে করে যে আমি আসলে পুরো বাসায় একা, এবং আমার কাছে এটা অস্বস্তি লাগতেই পারে, এরকম সামথিং হতেই পারে, এরকম চিন্তা করে সে নিজের মতো শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। তো ঘুম তো আসে না, ঘুম তো আসে না। তো একটা পর্যায়ে ও ফাইন্ড আউট করে যে ওর যে মাথার কাছে না, ঠিক এই সাইডে একটা জানালা ছিল, ওই জানালার কাছ দিয়ে কেউ হাঁটছে, আচ্ছা। এবং হাঁটার শব্দ সে পাচ্ছে, মানে পা ঘষায় ঘষায় হাঁটতেছে। ইটস লাইক স্লিপার পরে যদি কেউ হাঁটে এরকম একটা শব্দ আচ্ছা। হাঁটতেছে। কিন্তু পা ঘষে ঘষে হ্যাঁ, ঘষে হাঁটা। ঘষে, এবং হাঁটাটা একসময় পেস বাড়তেছে, পেসটা নর্মাল থাকছে না, মানে একটা গতিতে হাঁটছে, সেই গতিটা বেড়ে যাচ্ছে, গতিটা বেড়ে যাচ্ছে। এবং পরপরে সে শব্দটা পেলো যে একটু গতিতে হাঁটলে মানুষের কাপড়ও কিন্তু মুভ করে, একটা হুম, বাতাসের হুম, একটা হুম, শব্দ হুম। হয়, সেরকম একটা শব্দ, মনে হচ্ছে ফস ফস করে কেউ ওখান থেকে চলে যাচ্ছে আবার আসতেছে। এরকম হয়ে এক সময় সে শব্দ পেলো, ঠিক তার দরজার সামনে স্থির হলো। এই সময় ও নিজে দম বন্ধ করে বসে আছে যে ঘটনাটা কি করতেছে, কে এখানে, কেউ কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে কিছু। হঠাৎ করে মনে হলো যে কেউ শ্বাস ছাড়লো, শ্বাস ছাড়ার পরপরে তার দরজার মধ্যে টপ টপ করে দুটো এরকম বাড়ি দিল, বাড়িতে চুপ, কোনো শব্দ নেই, হাঁটারও শব্দ নেই। তো যখন নাকি দরজায় বাড়ি দিতে সে কেঁপে উঠছে, কেঁপে উঠে, তো ও চিন্তা করতেছে আমি লজিক্যালি চিন্তা করি, এমন তো হতে পারে আমাকে ভয় দেখাচ্ছে। হুম, হুম। পরে চিন্তা আবার নিজেই ভাবতেছে যে ভয় কেন দেখাবে, এই বাসায় তো আসলে আমরা কিনে উঠছি, এখানে ভয় দেখানোর মতো কেউ মানুষও নাই, নিচতলাও মানুষ নাই, আমার ফ্লোরে একটা অংশ পুরাই বন্ধ, ওই পাশের অ্যাপার্টমেন্ট, মানে অ্যাপার্টমেন্ট ওরা আলাদা করে রাখছে আর কি। এই পাশে কে আমাকে ভয় দেখাবে এত রাত্রেবেলা, এখন 12টা 1টা বাজে। হ্যাঁ, এরকম সময় চুপ করে আছে। তো দূরে শুনতেছে কুকুর ঘেউ ঘেউ করতেছে, এই করতেছে। তো একবার চিন্তা করতে করতে আবার শুয়ে পড়ে। তো এরকম শুয়ে পড়েও ঘুম আর আসছে না, চিন্তা করতেছে, আবার সেই শব্দ পাওয়া শুরু করলো, মানে ওরকম হাঁটাহাঁটি শব্দ। এবং এক পর্যায়ে সে একটা হাসির শব্দ পায়, হাসিটা ঠিক একটা স্বাভাবিক হাসি না, মনে হচ্ছে কেউ বদ্ধ করে হাসছে, মানে কি দম বন্ধ করে ও ও ও মানে কেমন করে জানি হাসতে সময় একটা শব্দ করে। তো মানে ও দারুণ ভয় পেয়ে যায় এটাতে। হ্যাঁ, ভয় পেয়ে এখন ওর আসলে প্রিপারেশন তেমন ছিল না ধর্মীয় জিনিসে। ও শুধু জানতো যে গায়ত্রী মন্ত্র নামে একটা মন্ত্র আছে, যেটা পড়লে নাকি এরকম ভূত প্রেত থেকে ওদের, মানে ওদের ধর্মে যেভাবে করা আর কি। তো সেইটা যতটুক জানে সে চেষ্টা করে, কারণ ও ওই ধরনের জিনিসের শিক্ষা খুব একটা পায়নি, সে চেষ্টা করে, এবং সে মনে মনে চিন্তা করে যে আমাকে বাঁচাও, সৃষ্টিকর্তা বা আমাকে ঈশ্বর যে আছো বাঁচাও, এবং চিন্তা করতে থাকে। তো এরকম করতে 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 এক সময় সে ঘুমায় পড়ে, এবং ওই দিন রাতটা তার কেটে যায়। এবং কেটে যাওয়ার পরে পরদিন সকালে যখন ওর ঘুম ভাঙে বেশ বেলা করে, দেখে যে সারা শরীর মানে খুব আড়ষ্ট হয়ে আছে, মানে হাত পা মনে হচ্ছে ভারী ব্যথা। উঠে উঠে বের হয়ে সে কেয়ারটেকার সাথে যোগাযোগ করে, তাকে ডাকে, ডেকে বলে যে আমি তো রাত্রেবেলা এখানে থাকলাম এসে, এবং কেয়ারটেকার বলে ও কিছু না, ওটা কিছু না, যে আপনি একা আছেন এরকম ভয় পাচ্ছেন, এটা কিছু না। এর মধ্যে দেখে যে এই যে বুয়া কাজের মহিলা যে আছে, যে আসে ওখানে, তিনি এসে আমার পাচক আর কি রান্না করে দেয় আর কি। এসে ওকে রান্না টান্না করে দিয়ে ওকে জিজ্ঞেস করে যে আপনি কি, আপনার জন্য কি কি খাবারের মেনু বলা হচ্ছে সেটা করে দিয়ে বলে যে আপনি ঘুমাই যান এখানে। তো ও জিজ্ঞেস করার চেষ্টা করে যে এখানে দিদি, এখানে কি কিছু আসলে ভয়ের কিছু আছে নাকি। তো সেই দিদি বলে ভয়ের মানে কি। তো বলতেছে আমি এরকম রাতের বেলা এরকম ভয় পেয়েছি। বলে ওরকম কিছু নাই, হুম। মানে সে আর কথা বলতে চায় না। তবে ওই মহিলা, সে বুঝতে পারলো যে মহিলা বেশিক্ষণ বাসায় থাকতে চায় না, সে কোনো মতে তার কাজটা সেরে ওখান থেকে চলে গেছে। আচ্ছা। তো ওর মতো খাওয়া দাওয়া করলো, একটু বাইরে গেছে, ঘুরছে, ঘুরে ফিরে ওখানকার নিউ মার্কেট ওসব এলাকায় ঘুরছে, হুম, ঘুরে হুম। ফিরে আবার ব্যাক করে আসছে বাসা। সন্ধ্যার সময় বাসায় আসতে যে আবার তার ভয় লাগা শুরু করলো যে এরকম কি ঘটনা ঘটতেছে। তো যাই হোক, তো বাসায় এসে সে আপনার রাত্রেবেলা এক সময় সে রাতে শাওয়ার নেওয়ার অভ্যাস, এরকম করে সে বাথরুমে গেল। বাথরুমে যে যখন সে মোটামুটি গোসল করার প্রিপারেশন নিচ্ছে, এই সময় হঠাৎ দেখে যে রুমের টাস করে লাইটটা নিভছে, এবং লাইটটা নিভছে যে এটা যে মানে ইলেকট্রিক্যাল কিছু না, মানে কারেন্ট চলে যাওয়া না, সেটা সে বুঝতে পারছে, কারণ বাইরে সুইচটা যে ছিল ওটা কিন্তু টিপ সুইচ, এবং করে সুইচ পড়ার শব্দটা সে পাইছে। ওই রুমের দরজা সে বন্ধ করে আসেনি, দরজা খোলাই ছিল, সুইচ পড়ার শব্দ পেয়েছে। এবং তখন সে হঠাৎ ভয় পায় যে কে রুমে ঢুকে বন্ধ করে দিল, এবং ঘুরঘুরটি অন্ধকার বাথরুমের ভেতরে। হ্যাঁ, ওর কাছে মানে খুবই মানে লাগছে, মানে ভয় লাগছে। তো ঘুরে বাথরুমের দরজাটা খোলার চেষ্টা করে, দেখে দরজা খুলছে না।
দরজা পুরো স্টিপ হয়ে আছে, মানে ওটার মধ্যে একটা নব সিস্টেম ছিল, হুম, হুম, মানে যে হুম। খুলে যে ঘুরে নব পুরো স্টিপ। ও ওখানে টিপ দিয়ে ঢুকছে আর কি, দেখে যে নব পুরো স্টিপ এবং মানে ঘুরছেই না, অনেক চেষ্টা করছে ঘোরানোর, খুব ঘুরছে না, এবং এই পর্যায়ে ও প্রায় ফ্রিজ হয়ে যায়, মানে এতটা ভয় পায় যে লাইক মারা যাওয়ার মতো অবস্থা। তো যখন নাকি খুবই সে মানে সেন্স হারায় ফেলতেছে, এরকম সময় সে হঠাৎ করে দরজাটা খুলে যায়, ঠাস করে দরজা খুলে যায় এবং সে বাইরে আসে। বাইরে এসে তার ঢুকে দেখে রুমের ভেতরে কিছু নাই, ওই পাশে বারান্দায় আলো জ্বলছে, জ্বালায় গেছিল। সুইচের কাছে দেখে সুইচটা আসলে কেউ নিভাই দিছে ওখানে, আচ্ছা। এবং সুইচটাকে সে অন করে। সে বাথরুমে যায়, বাথরুমে করে রাত্রেবেলা শুয়ে থাকে এবং যথারীতি সেরকম চলার শব্দ, এবং ওই যে হাসিটা ঠিক না, ইটস লাইক কাইন্ড অফ এ গোয়ানি টাইপের একটা শব্দ আসতে থাকে। এবং ও এবার করে কি, মানে বুঝে যে আমাকে তো এখন থাকতেই হচ্ছে, ঘটনাটা কি, সে উঠে যায়। সে যখন বিছানা থেকে নামে তখন দেখে যে ওখানে আর কিছু নাই, মানে ওই কোনো শব্দ টব্দ সব বন্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটা ছোট্ট রেফারেন্স দিয়ে রাসেল ভাই, আমি কিন্তু ওই সেম জিনিস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স করেছিলাম, মানে ওর কল্লোলের হুম। সিচুয়েশনের সাথে আমার একটা সেম সিচুয়েশন আছে। যে আমরা একটা বাড়িতে ছিলাম, যখন আমরা বাড়ি তৈরি করি তখন ভাড়া ছিলাম একটা বাসায়। সেই বাসায় কিন্তু আমার বেডরুম থেকে এরকম একটা ঘটনা আমি দেখেছিলাম, যে আমার গেটের নিচ দিয়ে কিছু একটা আমরা মানে এরকম যাচ্ছে একজন হেঁটে। হুম, হুম, হুম। এবং তখন আমি চিন্তা করছিলাম যে এটা মনে হয় আমাদের বাড়ির বুয়া, বুড়ি একটা বুয়া আছে, হুম, হুম। উনি মনে হয় হাঁটে। তো তখন আমি চিন্তা করতাম যে বুড়ি এখানে এভাবে হাঁটছে রাতের বেলা কেন, আমার আম্মুর রুম পাশে, আম্মুর রুমে যাচ্ছে আমার রুমের সামনে দিয়ে, এটা পাগলামি নাকি? একবার চিন্তা করলাম এটা কি আমাদের বাসার সামনে গাছ আছে, গাছের ছায়া, নারকেল গাছের ছায়া। পরে আমি কি করলাম, উঠলাম, উঠে যে ঠিক ওখান থেকে যে ওই গেটটা খুললাম, তখন দেখি কোনো কিছুই নাই। হুম, হুম। হেঁটে যে আমি দেখলাম নারকেল, সব লাইট নিভাই যে একই অবস্থা বানালাম, দেখলাম নারকেল গাছের ছায়া এখানে আসেই না, ওটা ড্রয়িং রুম পর্যন্তই থাকে। আবার এসে শুনলাম কিছুক্ষণ পর আবার সেই ছায়া। এবং পরবর্তীতে আমি হেঁটে 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 ঠিক পা টিপে টিপে দরজার কাছে গিয়েছি, just দেখতে যে ঘটনাটা কি। হেঁটে যখন যাচ্ছে, যেই আমার গেটের সামনে পাটা পড়েছে, আমি ওই সময় ঠাস করে দরজা খুলছি এবং দেখছি কিচ্ছু নেই। So, কল্লোলের এই কাইন্ড অফ থিংটা কিন্তু একই রকম। মানে মোটামুটি হ্যাঁ, কাছাকাছি এটা আমি একদম। নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হুম। থেকে বললাম। ও যখন গেল গেটের কাছে, ও দেখে যে কেউ নাই ওখানে, এবং একটা করেছে বাংলাদেশে, একটা করেছে কলকাতায়, কলকাতা, একটা ঢাকায়, একটা কলকাতায়, কলকাতায় এবং সেম কাইন্ড অফ সেম কাইন্ড অফ স্টোরিজ। থিং। এবং ও তখন প্রচন্ড ভয় পায়, ঘটনাটা কি, এরকম কেন ঘটতেছে। তো আবার গেটটা লাগে এসে আসে, আবার ঠিক সেম কিছুক্ষণ পর সেই হাঁটা, একই জিনিস অব্যাহত থাকে। এবং ওই গোঙানির শব্দটা ওর গেটের কাছে, এবং মনে হচ্ছে এরপর ঘুরে ঘুরে কেউ যায় এদিকে ওদিকে, এরকম শব্দ হয়। এবং ও মানে এক পর্যায়ে ভয় পায়, ভয় পেয়ে ফ্রিক আউট হয়ে যায় ভোরের দিকে, এবং সে কি করে, গেট খুলে ওই শব্দ কোনখান থেকে আসতেছে, ও গেট খোলার পরে শব্দটা পাইছে, যে ওখানে শব্দ হচ্ছে কোথায়, রান্নাঘরে। এবং ও যখন হেঁটে হেঁটে রান্নাঘরের কাছে যায় রাতুল ভাই, তখন দেখে যে ওই শব্দটা কিন্তু আছে রান্নাঘর থেকে। ইটস লাইক গোঙানি এবং একটা হাসি টাইপের শব্দ। এবং ও যখন রান্না করে দরজায় দাঁড়ায়, দাঁড়ায় দেখে যে জানালার কাছে, রান্নাঘরের জানলা দিয়ে হালকা বাইরের আলো আসছিল, আর্টস, ওইখানে কোন একটা মানুষ ঠিক সিঙ্কের উপর পা ঝুলায় বসে আছে। And, দেখে মনে হচ্ছে কোনো ফিমেল শেপই হবে, কারণ মনে হচ্ছে মাথায় অনেক চুল, এবং বেশ একটা আবছা অবয়বের মতো, যে চেহারা কিচ্ছু দেখা যাচ্ছে না এরকম। ও দেখে ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে। আচ্ছা। দৌড় দিয়ে সে একদম সোজা রাস্তায় এসে পড়ে, রাস্তায় এসে দাঁড়ায় থাকে গেটের সামনে, মানে সে আর বাসায় ঢুকবে না, এরকম অবস্থা। সে পরদিন যেভাবে হোক সকালে আলো ফোটার পর বাসা ঢুকে বাবার সাথে যোগাযোগ করে, ওর বাবুর সাথে। হুম। তো ওর বলে যে আমি তো আছে, দুপুরের পরে তোমার যে কাকা সে আসবে। তোর কাকা আসে, কাকা এসে যে কথা বলে কেয়ারটেকারের সাথে, ইসের সাথে। তখন কথায় কথায় বের হয় যে ওই বাসায় নাকি একটা মানে বোবা মেয়ে থাকতো আর কি, সে মেয়েটাকে কারা মেরে ফেলছিল ওখানে। এবং মাঝে মাঝে অনেকে এরকম দেখে, মানে এই 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 ধরনের জিনিসপত্র ওখানে দেখে। এবং মানে আরো কিছু ভয়ের জিনিস মানুষ দেখতো ওখানে। যেমন মানুষ দেখা গেছে যে কেউ গোসল করতেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কির থেকে পানি বন্ধ করে দিছে, মানে ট্যাঙ্কের পানি কেউ বন্ধ করে দিছে, এই ধরনের জিনিসপত্র। সো ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা রাসেল ভাই, এরকম তো আমি যেটা বললাম যে আমি যে বাসায় ছিলাম সেখানেও দেখছি কেউ হাঁটতেছে এরকম পায়ের শব্দ। এবং ওখানে শুনছি যে অনেকের নাকি দেখছে ওখানে যে বাড়িওয়ালার বাসাতেও নাকি রান্নাঘরের জিনিসপত্র ফেলে দিত, ধুমধাম করে ফেলে দিত। হ্যাঁ, এবং ওনাকে পা ধরে টেনে নাকি ফেলে দিত, সোফার থেকে নামায় ফেলছে, এরকমও নাকি ঘটে। সো এগুলো অ্যাকচুয়ালি জিনরা করে।
আচ্ছা। পুরানো বাড়ির সাথে বিভিন্ন স্মৃতি থাকে এবং তারা করে, মানুষ ভয় পায়, মানুষকে ভয় দেখায়। এবং ওই হাঁটার জিনিসটাকে কিন্তু আমি যেদিন থেকে ইগনোর করছি তখন থেকে আর করে না। তবে বেস্ট ওয়ে হচ্ছে তাদেরকে সিরিয়াসলি কমান্ড করা যে হুম। এটা আমার বাসা, আপনি যদি রেন্টেও থাকেন বাসায়, ইউ আর পেইং দ্য রেন্ট, দ্যাটস মিন ইউ আর দ্য ওনার ফর দ্যাট টাইম। তাকে বলা যে আমি এ বাসায় আমি বিলং মালিক, করি, এটা আমার মালিক, তুমি চলে যাও, তোমার কোনো অধিকার নেই আমাকে ডিস্টার্ব করো। রাইট, হ্যাঁ, so দিস ইজ মাই হাউস। হ্যাঁ, ইন দ্য নেম অফ গড, আল্লাহর নামে আমি হুম। তোমাকে কমান্ড করছি চলে যেতে, এখান থেকে চলে যায় জিনিসটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা একটু আমাদের আরেকজন আছেন আমাদের সাথে ওই একই বাসায় থাকেন, প্রথম যে ঘটনাটি শুনছিলাম, এবং তিনি আসলে একজন ভিকটিম। আমরা তার কাছ থেকে শুনবো। এবং আপনি খালি চিন্তা করুন যে এই বাসাটাই, যে বাসার ঘটনা আমরা শুনছি, সেই বাসাটাই যদি আপনার বাসা হয় তাহলে কি হবে। যিনি এখন ঘটনা বলবেন তিনিও আজকের ছবিতে নেই। তিনি, আপনি যদি আপনার নাম বলতে চান বলতে পারেন, তারপর আপনার ঘটনায় চলেছেন। রাসুল ভাই, আমি মেহেদি বাইধারা ডিউজার্স থেকে এসেছি। জি। তো ভাইয়া যেটা বললো আমার বোন, সো আমরা এই বাসায় থাকি। এরকম আসলে যে হাঁটা চলার ব্যাপারটা বা স্লিপ প্যারালাইসিসের যে কথাটা বললো, সো এটার সাথে আমি নিজেও পরিচিত। স্লিপ প্যারালাইসিসের ব্যাপারটা যদি আমি বলি, আমার প্রায় 3-4 বছর ধরে প্রায় প্রতিদিনই হতো এরকম। 3-4 বছর এরকম হতো হতো হতো। তো আমি একটা সময় এতই ফেড আপ ছিলাম এবং ভয় পেতাম যে আমি ফজরের নামাজের আগে কখনোই ঘুমাতে যেতাম না। যে আমার মনে হতো যে না, ফজরের পরে ঘুমালে হয়তো আমার হবে না, মানে এরকম একটা বিলিফ চলে আসছিল। তো একদিন আমি ঘুমাচ্ছি, তো হঠাৎ করে আমার সেম একটা মানে ফিল হলো যে আমি মানে বোবা ধরছে বা স্লিপ প্যারালাইসিস যেটাকে বলে। তো আমি চোখ খুললাম, কিন্তু আমি মুভ করতে পারছি না বডি। তো আমি চোখ খুলে তাকানোর পরে আমি সামনে দেখলাম যে একটা ছায়ার মতো একটা কিছু, মানে একটা ফিগার, বাট নট ছায়া, মানুষের ছায়া যেরকম হয়, যে এরকম খুব পাতলা টাইপ, এরকম না, মানে খুব ডার্ক এরকম কিছু একটা। সো সেটার হাইট হবে 4-4.5 ফিটের বেশি না। সো সেই জিনিসটা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে আসলো 3-4 স্টেপ, এসে সে আমার পিঠের উপরে বসলো। আচ্ছা। যখনই সেটা বসলো, তারপর থেকে আমি দেখলাম যে না, আমার মানে স্লিপ প্যারালাইসিস যেটা, সেটা কেটে গেছে। এবং তারপর থেকে আমার আর কখনোই এটা হয়নি। আর আমাদের বাসার আরেকটা জিনিস আছে, ও হয়তো বলতে ভুলে গেছে, আমরা যদি এক জায়গায় কিছু রাখি, সামটাইম মানে মোস্ট অফ দ্য টাইম আমরা ওই জিনিসটা ওইখানে পাই না। খুব ছোট ছোট আচ্ছা। জিনিস, আচ্ছা আচ্ছা হয়তো বা একটা বল হোক বা মানে খুব বড় কিছু হবে না, কোনো হুম। বই টই না, হয়তো বা একটা হেডফোন আমি রাখলাম, হয়তো আমি আমি জানি এটা আমি এখানে রাখছি, কেউ সরানোর কোনো কারণ নেই, অন্য রুমে যা পাবো চার্জার বা এরকম ছোট ছোট জিনিস, নট বড় কোনো কিছু। তো হুম। এরকম জিনিসের সাথে আর হাঁটার ব্যাপারটা যেটা বললো, সো ফার্স্টের দিকে না আমরাও তো মানে ইয়াং, সো আমরা মনে করতাম যে না, এটা মনে হয় আমাদের ভুল। সাইন্টিফিক ওয়েতেও অনেকবার চিন্তা করার চেষ্টা করে সো ভাই স্যান্ডেল পরে হাঁটতাম, খালি পায়ে হাঁটতাম, যে স্যান্ডেলের জন্য কি হয় নাকি খালি পায়ে হাঁটলে হয় না, এরকম দেখার জন্য। বাট একদম স্টেপ বাই স্টেপ পিছন পিছন আসবে, ঠিক আছে। আর আপনি যদি আমার বাসায় কখনো যান বা আপনারা কেউ যদি এটা বোঝেন, যে আমার রান্নাঘর যেটা, ওখান দিয়ে যদি হাঁটেন, আপনি একদম স্পষ্ট বুঝবেন কেউ রান্নাঘরে একটা কোণা আছে, ওখান থেকে আপনার দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা, একদম স্পষ্ট আপনি এটা বুঝবেন খুবই যে- ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, একদম মানে রান্নাঘর থেকে তো যেটা আপনি ফিল করতে পারবেন আপনি সেটা। একদম স্পষ্ট বুঝতে পারবেন। আর আগে আর একটা জিনিস হতো, লাইক মনে হতো কি ছাদের উপরে কেউ লাফাচ্ছে, মানে আচ্ছা। একবার দুইবার না, 4-5 বার লাফ দিয়ে অফ, ওই দিনের মতো এটা শেষ, ওই দিন আর হবে না, হুম। পরের দিন আবার 4-5 বার লাফ দিয়ে আবার অফ, এরকম হয়। তো এবং আপনি বলছিলেন যে আপনাদের বাসায় আসলে আর কেউ থাকার কথা না, আপনার অফিস টফিস এইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো আশেপাশে হুম, সবগুলি অফিস, আর হুম। একটা ইউনিটের বাসা যেহেতু, সো নেইবারও কেউ নেই। সেটাই। আর যেগুলো বিল্ডিং গুলো একটু দূরে দূরে আমাদের, এত হুম, হুম, কাছে হুম। কাছে না, কনজাস্টেড না। সো আশেপাশ থেকেও যে কিছু হবে সেরকমও না। আর আরেকটা জিনিস, আর ছোট বাসাও না যে মানে আমাদের ইয়া হবে। সো একদিন ভাই এরকম হয়েছে, আমি ছাদে গেলাম, তো ছাদে গেছি আমরা রিসেন্টলি। তো আমি ছাদে কখনো নর্মালি যাই না, হুম, যেহেতু মানে প্রবলেম আছে সবাই জানে, এবং আমি আগে যখন যেতাম টেতাম তো আমার অনেক স্ক্র্যাচের দাগ থাকতো গায়ে। তো আমি মানে মানতাম যে না, কিছু না কিছু দেখলে হয়তো বা ভয় পাবো বা হুম। খামোখা এরকম। তো একদিন আমার বাসায় সবাই গেস্ট ছিল, তো আমি ফ্রেন্ডের সাথে একটু ফোনে কথা বলবো দেখে ছাদে উঠে বসে আছি। তো ছাদে কথা বলতেছি, তো হঠাৎ করে আমি চিন্তা করলাম যে না, রাত হয়ে গেছে, বেশিও বাজে না, হয়তো রাত 8টা বাজে। তো আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, এসে আজান দিয়ে দিবে, আমি নেমে যাই। এটা চিন্তা করে যখন ফ্রেন্ডে বললাম যাচ্ছে আমি নামি, তো আমি হেঁটে যখন একটু সামনে গেলাম, আমি না মানে এখন এটা হয়তো আমার হ্যালুসিনেশন বলবে কেউ বা নানান ব্যাখ্যা হয়তো থাকবে,
বাট আমার কাছে ওই টাইমে কোনো ব্যাখ্যা ছিল না, আমি আমার ছাদের কোনো গেট খুঁজে পাচ্ছি না। ইটস লাইক মানে আমার কাছে সবকিছু প্লেন লাগতেছে। এবং সামনে যখন যাচ্ছি তো তখন দেখছি যে লোহার রড যেরকম স্ট্রেট স্ট্রেট হয়ে বের হয়ে থাকে, হুম, হুম। তো সেরকম ছিল, কিন্তু আমাদের ছাদটা এরকম না, কখনোই না। তো আমি একটু হয়তো 5-6 সেকেন্ড হাঁটলাম, হাঁটার পরে আমি হঠাৎ করে বুঝলাম যে মানুষ বলে যে ব্লাইন্ড করে ফেলে, হয়তো বা ছাদ থেকে ফেলে দেয় বা এরকম কিছু, যেহেতু আমাদের বাসায় সমস্যা আছে। তো আমার ওই জিনিসটা মাথায় ক্লিক করলো। তো আমি খুব মানে মানে ফ্রেন্ডকে খুব কান্না কান্না ভাবে আমি বলতেছি যে আমার এরকম হতেছে, আমি কি করবো, আমি তো খুঁজে পাচ্ছি না। তো ও আমার বলতেছে, ও যেহেতু জানে আমাদের বাসার ব্যাপারটা, সো বলতেছে তুমি নাড়াচাড়া করো না, যদি তুমি মানে এরকম কিছু হয় তখন তো ইয়া হবে, তুমি এক জায়গায় যেখানেই আসো সেখানেই বসে থাকো, কোনো আচ্ছা। প্রবলেম নাই। তারপরে আমি বলতেছি তুমি তাড়াতাড়ি আমার বাসায় নক করো, আমি ফোন দিতে পারবো না, আমার অনেক ভয় লাগতেছে, তুমি ওরা ফোন দাও। পরে বাসার থেকে ফোন দিল, তারপরে বাসার থেকে 2 জন আসলো, এসে তারপর আমাকে নিয়ে গেছে। কিন্তু তখন তারা নর্মালি এসে দেখা যায় আমি ছাদের কিনারের সাইড দিয়ে বসে আছি, কিন্তু এমন না যে ওয়ালের একদম ঘেসে, but এমন একটা জায়গা, এরকম ছিল ভাই ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। তবে তার আগে কিছু 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 আপনাদের যে কমেন্ট, সেই কমেন্ট পড়তেই হচ্ছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জাফিয়া আরবানা। এছাড়া আমাদের সঙ্গে আচ্ছা আমাদের একটু কমেন্টগুলো আচ্ছা কমেন্টগুলো পড়ে ফেলে একটু। আমাদের সঙ্গে আছেন জাফিয়া আরবানা, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আচ্ছা একটু পরে পড়তে হবে কারণ রিফ্রেশ নিচ্ছে। আচ্ছা আমরা এক ছোট বিরতি চাই, বিরতির পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু ইউফুড এফএম এন্ড ডু ফুড। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। বাট তারপরেও আমার যতটুকু মনে হয় তোমার জিজ্ঞেস করা উচিত যে আপনি কেমন আছেন। ভাই, দুনিয়াতে কোনো মানুষই সবসময় ভালো থাকে না, ইভেন কোনো মানুষই সবসময় খারাপ থাকে না। কিছু সঙ্গত কারণে আমি আমার নাম, পরিচয়, আমার অ্যাড্রেস কোনো কিছুই দিতে পারতেছি না। তো যাই হোক, আমি আজকে আপনাদের কাছে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা কোনো স্টোরি না, ইট ইজ পার্ট অফ মাই লাইফ। স্টিল এটা এখনো চাপা করে যাচ্ছি, জানি না এটা থেকে কবে আমি মুক্তি পাবো। যাই হোক, এত কথা না বলে আমি মেন স্টোরিতে যাই। ইন 2015 আমি আমার স্টাডি শেষ করে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি আমার বাবার রিপ্লেসমেন্টে। তো অফিসের ভিতরে একটা স্টাফ কোয়ার্টার ছিল, তো স্টাফ কোয়ার্টারের ভিতরে আমি থাকতাম। আমার ফ্রেন্ড সার্কেল, অফিসের কলিগ যারা আসলে পরিচিত, সবাই একসাথে থাকতাম। তো somehow সেই সময় তো কোনো এন্টারটেনমেন্টের জন্য বাইরেও আমি আসতে পারতাম না। তো নতুন জায়গায় নতুন সবকিছু, একটা একটা রুলস এর ভিতরে থাকতে হইতো। ইন্ডাস হয়ে আমি মাঝে মধ্যে ফেসবুক ব্রাউজ করতাম। তো ফেসবুক ব্রাউজ করতে করতে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। সে কন্টিনিউ বেশ কিছুদিন কথাবার্তা হয়, দেন সেল নাম্বার নেওয়া হয়। দেন হইতে হইতে একটা সময় একটা রিলেশনের পর্যায়ে চলে যায়। তো রিলেশনের পর্যায়ে চলে যাওয়ার পরে আমি তার সাথে দেখা করি। দেখা করে এটা আমাদের গ্রামের বাড়িতেই। ওখান থেকে ওনাদের বাড়ি দূরত্ব বেশি জোর হবে 8 থেকে 10 কিলো মেপ। তো একই এলাকা থেকে আমি ওকে বিভিন্ন কোশ্চেন করতাম যে আপনি কিসে পড়েন না পড়েন। তো ও ওখানকার একটি কলেজে স্টাডি করতো। তো ওখানকার ও যে কলেজে স্টাডি করতো সেখান থেকে আমার বাসায় হেঁটে আসতে 5-7 মিনিট সময় লাগে। টাইম যখন আমি দেখা করতে চাই, তো তখন ওকে আমার বাসায় নিয়ে আসি। দেন বাসায় নিয়ে আসার পর আমার আব্বু থাকে, আমার ছোট ভাই থাকে, ছোট বোনও আছে। তো সবার সঙ্গে এসে দেখা করলাম, কথা টথা বললাম। তো একটা সময় যে সবাই অন্যান্য রুমে চলে গেল, চা খাচ্ছে। তো আমার ওর গলার দিকে একটা নজর দিলাম যে একটা লাল সুতা দেওয়া। তো somehow আমি ওকে আস্ক করলাম যে সেটা কিসের? তো ও বলে যে আহ, ও যখন ক্লাস 5-এ ছিল তখন ওর উপর একটা জিনের আসর ছিল। এই জিনটা ওকে স্টিল এখনো নিয়ে যেতে চায়, যে জিনটা ওকে অনেক পছন্দ করে। তো এই অনেক কিছুর পরে এই সুতোর জন্য সে জিনটা ওকে কোনো হার্ম করতে পারে না। তো ওই দিনকার পরে আমি ওকে বাসায় দিয়ে আসছি। বাসায় দিয়ে আসার পরে ওই 3 দিন 4 দিন পরে ওর সাথে আমার আরেকবার দেখা হয়।
তো দেখা হওয়ার পরে আমি ওর সাথে রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করে সবকিছু বলি। দেন সামহাউ ওর ভাই কোথাও থেকে যেন বুঝতে পারে এইগুলো নিয়ে ফ্যামিলিগত অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করে, ঝামেলা করে। ওর বাবা শুনতে পারে। তো বাবা একটু স্ট্রিক্ট রুলস ছিল যে মেয়েকে কোনো সময় রিলেশন করে বিয়ে দিতে দিবে না, নিজেরা যেটা মনে করবে বলে সেটাই হবে। তো একটা সময় এসে ও বাসায় ছিল, ওর ভাগ্নি আছে ছোট একটা। তো ভাগ্নিটা ওর গলার সুতোটা টানাটানি করতে করতে একটা সময় ছিঁড়ে হবে। তো ও ওটা খেয়াল না করে ও ড্রয়ারে রেখে দেয়। সামহাও পরবর্তীতে সেটা আরো খুঁজে পায় না। তো দিস টাইম আমি আমার ঢাকাতে আমি আমার বোনের বাসার থেকে আমি আমার অফিসের এখানে আসতেছিলাম। আমি স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছে, তো আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি স্মোক করি। তো সামহাও আমি ওকে ফোন দিছি সন্ধ্যা 7টা 7:30টার দিকে। তো ওই সময় সে আমাকে বলতেছে যে সে শ্মশান ঘাটে আছে। আমি তো টোটালি স্ট্রেঞ্জ, এই মেয়ে এইরকম সময় শ্মশান ঘাটে কিসের জন্য? তো আমি এই জিনিসটা মনে করি যে ফার্স্টে মনে করছে ফান, এই সময় তো এরকম থাকার কোনো পসিবিলিটি নাই। ওর বাসার থেকে শ্মশান ঘাট কমসে কম 15 থেকে 16 কিলো দূরে, যেটা আমি চিনি। তো পরবর্তীতে আমি ওকে সারা ফোনে ট্রাই করি, আমি পাই না। তো নেক্সট ডে আমি অফিস করতেছি সকালে। তো অফিসে আমি 10:30 11টার থেকে অফিসে নাস্তা খাইলাম। দেন আমার নাম্বার একটা ফোন আসলো, ওর বোন ফোন দিছিল আমাকে। তো বোনটা অনেক ভালো ছিল আমাদের সাপোর্ট করতে। বোন বাদে অন্য কেউ আমাদেরকে কোনো সাপোর্ট করে নাই। যাই হোক, তো ও বোন বললো যে এই ঘটনা। তো পরে আমি টোটালি অ্যাস্টনিশড যে এটা কিভাবে পসিবল। তো তখন উনি আমাকে বলতে যে তোমাকে যে ফোন দিয়েছিল সে অ্যাকচুয়ালি আমার সেই গার্লফ্রেন্ড ছিল না, সেটা অ্যাকচুয়ালি জিনই ছিল। অ্যান্ড আমার গার্লফ্রেন্ড সেই সময় বাসাতেই ছিল, অনেক চিল্লাচিল্লি করছে, পাগলের মতো খাবার খাচ্ছে। জাস্ট লাইক যে জিন আসলগুলো দেখেন যে যে মানে পাতিলকে পাতিল দেখা দিতেছে, ভাত খেয়ে ফেলছে বা অন্য যা কিছু আছে খেয়ে ফেলার পরে আবার অনেক কিছু চাচ্ছে। তো এরকম সিনক্রেট করতেছে, পরে একটা হুজুরকে ডেকে নিয়ে আসে, তাকে বশ করাই নিয়ে আসে, প্রদর্শিত আর একটু নতুন করে ট্রিটমেন্ট করে তাকে ঠান্ডা করা হয় রাত্রেবেলা। তো সব কিছু শুনলাম। তো পরবর্তীতে আমি এটাও শুনতে পারি যে ওই দিন যখন সে আমাকে ফোন দিছিল, তাকে আরো 2 জায়গায় দেখা গেছে। দিনাজপুরে ও একটা ফ্রেন্ড থাকে যার সাথে ও পূর্ব পূর্বকালে কোনো একটা কারণে ঝগড়া ছিল। তো ও সন্ধ্যার পর বাসায় রেস্ট নিতেছিল। তো ও হুট করে ফিল করতেছে যে ও কেউ গলা টিপে ধরছে। তো পরে ওর সাথে আবার আমার মাঝে মধ্যে কমিউনিকেট হইতো, নাম্বার ছিল। তো ও আমাকে পরবর্তীতে তার 2 দিন পর আমাকে ফোন দিয়ে বলছে ভাই এই ঘটনা। তো ও এরকম আমি দেখে বুঝছি, ফিল করলাম। তো এটা হাউ ইজ পসিবল? আর পরবর্তীতে ওর আহ বড় ভাইয়ের শালা ছিল, ওর শালার বাসায় যেয়ে দেখতেছে যে ও ড্রয়িং রুমে বসে আছে। কিন্তু সেম টাইম ওই 7টা 7:30টার মধ্যে এই ঘটনা। ওই টাইমে সে আমাকেও ফোন দিচ্ছে, আমাকে বলে দিচ্ছে শোষণ গাইটা। তো সবকিছু করে সব ফ্যামিলি মেম্বার দেখতেছে সে বাসায় আছে। তো আমি এই জিনিসটা মানে টোটালি অ্যাস্টনিশড, হাউ ইজ পসিবল? এইগুলা জিনিসটা হওয়ার জন্য 1 সপ্তাহ লাগে তোর পুরোপুরি সুস্থ হইতে। তো এটা ফিজিক্যালি উইক থাকে অনেক কিছু পরে। যাই হোক, তো পরবর্তীতে ওর বাবা বিভিন্ন প্রশাসনের লোক দিয়ে আমাকে স্ট্রেট দেয় যে তুমি সাথে কন্ট্যাক্ট করবে না। যাই হোক, এই হবে যদি আস্তে আস্তে জিনিসটা কমিউনিকেটটা কম হয়ে যায়। তো সামহাও আমি যখন 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 ওর সাথে দেখা করছি কিছু কিছু গিফট দিতাম। হ্যাঁ, সিম্পলি সবাই দেয়। তো এই গিফট গুলো দিছিলাম। তো পরবর্তীতে একটা সময় আসে 2 মাস 2.5 মাস পরে, এর মাঝখানে আমাদের কোনো কথাবার্তা হয়নি। 2.5 মাস পরে সে আমাকে একদিন ফোন দিয়ে সে কান্নাকাটি করতেছে। সে বলতেছে যে যে তুমি যদি আমার না হও তাহলে তুমি অন্য কারো হবা না। এই কথা বললো, বলার পর সে ফোনটা রেখে দিয়েছে। স্টিল তারপর থেকে নাম্বারটা, আমি বহুদিন ট্রাই করছি ফোন দেওয়ার যে কি প্রবলেম। তো ও যেদিন থেকে আমাকে ফোন দিয়েছে, সেই দিন থেকে আমার সাথে যত ইনসিডেন্ট, যত কিছু হোক, যত দুর্ঘটনা সেটাই বলেন আপনি, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমি তখন থেকেই করতে পারছি। একদিন আমি রাত্রে আমার অফিসের কোয়ার্টারে আমি বাসায় ভাত টাত খাওয়ার পরে রাত্রেবেলা স্মোক করলাম। দেন আমি মাঝে মধ্যে গেমস খেলতাম অনলাইনে। তো আমি স্মোক করে ফিল্টারটা খেয়ে ফালাই দিলাম। হুট করে আমার চোখের সামনে দেখতেছি যে তো সূর্য যেরকম হুট করে যেমন দেখা যেত সেটা হ্যালোজেন লাইট যখন ফ্লাশ মারে চোখে আলো লাগে, লাইক এরকম। তখন এসে আমাকে বলতেছে যে ওই জিনটাই আসছিল, যে জিনটা ওর সাথে থাকতো। সেই জিনটা এসে আমার সাথে ডিরেক্টলি বলতেছে যে আমি তো কোনো ক্ষতি করবো না, বাট তুই ওর কাছ থেকে দূরে থাক। অ্যান্ড এই জিনিসটা আমার সাথে পর 3 দিন 4 দিন কন্টিনিউ হয়। তো আমি জিনিসটা বুঝতাম না। তো আমি এলাকার একটা হুজুরের কাছে গেলাম। তো হুজুরকে বললাম হুজুর আমার এই সমস্যা হইতেছে, অ্যান্ড আমি একটা সিক ফিল করতেছি। তো ইন দ্যাট ওয়ে তো হুজুর পরবর্তীতে বুঝতে পারে যে আমি যেই গিফটস গুলো ওকে দিছি, গিফটস গুলো নিয়ে ও অনেক কান্নাকাটি করে বাসায়, পেইন ফিল করে।
যে কেন এরকম হলো হবে যদি তো এই জিনটা এই জিনিসগুলো সহ্য না বা অন্য কোনো কিছু আই ডোন্ট নো, বাট ওইটা রিফ্লেক্সটা এসে আমার উপর পড়তো যে ও কেন কষ্টে আছে। কারণ জিনটা কোনো সময় চাইতো না তো কোনো সময় কোনো কোনো কিছু তো কষ্ট থাকে, ইভেন জিনটা হচ্ছে আমাকে প্রোটেক্ট করতো। তো এই জিনিসগুলো আমি টোটালি জানতাম না, পরবর্তীতে সে সব জানতে তো যখন যখন সে পেইন ফিল করে কষ্ট পায় তো তখন এই জিনটা এসে আমাকে রিফ্লেক্স করে তোর জন্য সেই অবস্থা। তো এইগুলোর জন্য মাঝে মাঝে ফিজিক্যালি উইক থাকতাম। তো পরবর্তীতে হুজুর আমাকে একটা তাবিজ দিছে। তো তাবিজটা আমি পরবর্তীতে গলায় লাগায় রাখছি, সেটা এখনো আছে। তো ওটা আমাকে কোনো ক্ষতি করে না, মাঝে মধ্যে অ্যাক্টিভিটিসটা আমি বুঝতে পারি। এরকম করতে করতে আমি আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু 6 মাস 7 মাস কন্টিনিউ এরকম একটু টোটালি ফ্রি ছিলাম, কোনো কিছুর ভিতরে নাই। সিম্পলি আমি অফিস করতেছি, বাসায় আসতেছি, বাড়ি যাইতেছি, সব ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাফেরা সবকিছু সব ঠিক আছে। তো সামহাউ এফবিতে আমার আরেকটা মেয়ের সাথে পরিচয় হয়। তো রাহুল ভাই এখানে তো একটা কোইন্সিডেন্ট যে এই মেয়েটারও লাস্ট আমার গার্লফ্রেন্ডের মতো সেম টু সেম একই রকম সমস্যা। তো আমি এই জিনিসটা কখনো জানতে পারতাম না যদি না আমার পরবর্তীতে সেকেন্ড সে গার্লফ্রেন্ড ছিল। ওর মা যদি আমাকে না বলতো, ওর বাসায় এই জিনিস সেকেন্ড গার্লফ্রেন্ড যে আছে ওর বাসায় এই জিনিসগুলো কেউ বিলিভ করে না, একমাত্র ওর বাবা আর ওর মা। ওর বাসায় ওর বন্ধু লোক আছে, একটা ছোট ভাই আছে, তো ওরা এত কিছু জাস্টিফাই করে না। তো এই জিনিসগুলো আমাকে বড় বলছে। তো ইন দ্য ডাস্ট টাইম তো আমি আমার সেকেন্ড যে গার্লফ্রেন্ড ছিল তার সাথে আমি কদিন কিছুদিন কথা বললাম। তো ওর সাথে আমার কমিউনিকেট হয়েছিল। আমি মাঝে মধ্যে গিটার প্লে করি, তো এটা একটু শখ আছে আমাদের এলাকার পছন্দের একটা ব্যান্ড আছে। তো ওখান থেকে আমি ফেসবুকে চ্যাটিং করতেছিলাম সেখান থেকে। তো আমাকে বলতেছে কি করে না করে, তো আমি সিম্পলি বলছিলাম যে গিটার প্লে করতে। তো এইভাবে গান শোনানোর একটা ওয়ে দিয়ে তার সাথে আমার পরিচয় হয়। দেন একটা সময় কন্টিনিউ দেখা হয়, ওর বাসায় যাই, কথা টথা বলি। তো একটা সময় সে মেয়েটা আমাকে প্রপোজ করে। তো সামহাউ ওর বোন দুলাভাই ভাই জিনিসটা কোনো সময় চাইতো না। ওর বোন দুলাভাই এর পরেও আমার সেকেন্ড যে গার্লফ্রেন্ড ছিল ওর পুরো ব্ল্যাক ম্যাজিক করা ট্রাই করছিল, সামহাউ দে ফেল্ড, তারা পারে নাই। তো পরবর্তীতে ওর মা আমাকে বলতেছে যে ওর সেকেন্ড গার্লফ্রেন্ড ছিল আর ওর একটা জিন আছে, সেই জিনটা ওকে কোনো সময় ক্ষতি করে না, ও সবসময় ওর সাথে সাথে থাকে। আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম যে তোমার এরকম কোনো কিছু আছে নাকি, তো পরে বলবে হ্যাঁ। আমি পরে বললাম যে তুমি জিনিসগুলো ফিল করো, পরে বলতেছে যে হ্যাঁ এটা কিভাবে। পরবর্তী দিনের মধ্যে মিনিমাম 3-4 বার এরকম ফিল হয় যে রসুল ভাই আমাদের বডি উপরে যদি কোনো ভার কিছু থাকে ওটা যদি নামানোর পরে একটু হালকা হালকা লাগে, তো এরকম একটা feel যে বডির ভিতর থেকে কোনো কিছু একটা বের হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি এরকম একটা ফিল আসে। তো এরকম জিনিসটা হইতেছে। পরবর্তীতে আস্তে আস্তে দেখা যেতেছে ওর বন্ধু ভাই বিভিন্ন প্রবলেম কিছু সামনে ক্রিয়েট করে, তার জন্য আমার ওই রিলেশনটাও থাকে না। তো লাস্ট টাইমের রিলেশনের মতো এখানেও আমি কিছু গিফট দিয়েছিলাম। এর একই লাস্ট টাইম আমার সাথে যা ঘটছে সেকেন্ড টাইম আমার সাথে সেম টু সেম একই জিনিস ঘটছে। তো এই আগেরটা তো আমাকে কোনো সময় ক্ষতি করতো না, সেইটা আমাকে কন্টিনিউ এখন পর্যন্ত ক্ষতি করে যাচ্ছে। প্রত্যেক 2 দিন 3 দিন পর পর রাত্রেবেলা আমি না পারি ঘুমাইতে, না পারি ঠিক মতো অফিস করতে। রাত্রেবেলা যখন আমি ঘুমাইতে যাই তখন আমার মনে হইতেছে আমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে। দেখা যাইতেছে আমি আমার মাথার কাছে আমার টেবিল ফ্যান ছেড়ে, আমার তো ঘুমের অভ্যাস হইতেছে সিলিং ফ্যান ছেড়ে টেবিল ফ্যান দুটাই ছেড়ে। দেখা যাইতেছে আমার সিলিং ফ্যান ঠিকই চলতেছে, টেবিল ফ্যানটা অফ আছে। আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে টেবিল ফ্যান চলতেছে, আমার সিলিং ফ্যানটা অফ হয়ে গেছে। আর মাঝে মধ্যে এটাও মনে হইতেছে যে হ্যাঁ আমি কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে, কানের কথায় ফিসফিস করে কথা বলতেছে। তো somehow এই প্রবলেমস গুলো আমি পরবর্তী হুজুরের কাছে আবার বলি। তো হুজুর আমাকে বলে যে তুমি তাকে একবার ডাকো, তার সাথে একবার কথা বলো, তাহলে তাকে বলো যে এরকম তুমি প্রবলেম ফেস করতেছো। And যদি সম্ভব হয় তাহলে তুমি তাকে যা যা গিফট গুলো দিছো এই জিনিসগুলো নিয়ে আনো, কারণ তোমার কোনো কিছু যদি তাদের কাছে থাকে then সেটা নিয়ে যদি সে পেইন্ট পে করে তখনই তুমি নিজে থেকে পড়ে ভালো একটা সমস্যার মধ্যে পড়ে যাবো। তো পরবর্তীতে আবার যদি একটা হইতো তাহলে একটা কথা ছিল, ওইটা কোয়েক্সিডেন্ট ফেলবে যে পর পর 2 বার আমার সাথে সেম ঘটনা। এন্ড এটার জন্য আমি লাস্ট 7-8 মাস যাবত টোটালি উইক, ট্রিটমেন্ট করাতে করাতে আমার অবস্থা খুবই খারাপ, স্বাস্থ্যের অবনতিও হয়েছে। দেন এমন অবস্থা যে এটা স্টোরিও আমি বলতে চাই না, এটা লাইফ একটা পার্ট হয়ে গেছে। সেভাবে যদি আমি আরো সামলাতে 2-3 বছর যদি কন্টিনিউ থাকি তাহলে দেখা যেতেছে আমি স্টিল ডেড। আমি ফ্যামিলিতে কাউকে এই জিনিসগুলো শেয়ারও করতে পারতেছি না, কারণ শেয়ার করতে গেলে অনেকে বিলিভ করবে না, কারণ তারা এই জিনিসগুলো বিলিভই করে না। তো এখন
বলতেছেন পুরো গ্রুপসের কাছে, আসলে আপনাদের কাছে শ্রোতারা যারা শুনতেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এর কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে দিবেন। আমার দ্বারা এই সিচুয়েশন পার করা আমি পারতাছি না। প্লিজ আপনাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট, যদি কারো কাছে কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ বলতেছেন। আর এটা হইতেছে আমার বলতেছেন আমার ফার্স্ট, যেটা বলতেছে ইমেল আমি পাঠালাম অডিও ক্লিপ, আমি করবো অনেক কাল থেকে আপনাদের ধাপ থেকেই আপনাদের বলতে আমি শুনি। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ বলতেছেন, অ্যান্ড আসসালামু আলাইকুম। Boot FM, the night comes alive with Graminfo. Yes, the night comes alive with Graminfo and you're listening to Radio Food FM. আমি রাসেল আছি, সাথে ঘড়িতে সময় রাত 1:06। আমাদের হাতে সময় কম, গেস্ট অনেক বেশি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা আমরা শুনবো, এবং কোথা থেকে এসেছেন সেটাও একটু কাইন্ডলি বলবেন। জি, রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ সাদমান সাবিল। আমি মোহাম্মদপুর আলমাটিয়া থেকে এসেছি। ওকে, শুনি আপনার আমার ঘটনা। স্টোরিটা আমি স্টার্ট করছি। এটা হচ্ছে 2015-এ হয়েছিল। আমি আমার ফ্রেন্ড ইউলাইভের একটা ফ্যাকাল্টির সাথে ট্যুরে গেছিলাম কক্সবাজার একটা রিসর্টে। তো প্রথম আমরা যেদিন গেলাম সেদিনকারই ঘটনা এটা। রিসর্টে টোটাল 6টা রুম ছিল আলাদা আলাদা জায়গায়। তো আমরা 25 জনের মতো ছিলাম, সবাই আর কি নর্মালি রুমে স্টে করতেছিলাম। তো রাত 12:30-এর দিকে আমি এবং আমার একটা ফ্রেন্ড কক্সবাজারের বিচে যাচ্ছিলাম, বিচে ক্যাম্প নিয়ে যাচ্ছিলাম, সেখানে আমরা আর কি স্টে করতাম। তো আমরা যখন রুম থেকে বের হয়ে সেখানে হাঁটাই স্টার্ট করতেছি, সোজা যাচ্ছিলাম, সেখানে একটা বেড়া ছিল, যে বেড়ার গেটটা খুলে আমাদের যেতে হতো। ঠিক সেই বেড়ার গেটটার সামনে যখন আমি যাই, আমার ফ্রেন্ড আমার সাথে দাঁড়ানো, আমরা দুজন একসাথে হাত ধরেই যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি দুইটা জাস্ট পাঞ্জাবি, একটা সাদা পাঞ্জাবি যদি আপনি কোনো মানুষ ছাড়া হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন যেরকম লাগে দেখতে, ঠিক এরকম দুইটা পাঞ্জাবি বাতাসে ভেসে বেড়ার উপর দিয়ে আসতেছে আমাদের কাছে খুব স্পিডে। বোঝা যাচ্ছে তারা কোনো আক্রমণ মুডে আসতেছে আর কি আমাদের কাছে। তো আমি আমার ফ্রেন্ড দুইজনে এই জিনিসটা দেখে খুবই ভয় পাই। আমরা ওই মুহূর্তে, আমি তো অনেক নার্ভাস ছিলাম, প্রথমবার লাইফে দেখতেছি, আমি প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম। আমার ফ্রেন্ডটা আমার হাত ধরে নিয়ে একদম ছুঁড়ে দৌড় দিচ্ছে রুমের দিকে। রুমের ভিতরে যে গেট লাগিয়ে আমরা সারাটা রাত মানে অনেক ভয় পাইছি, সব ফ্রেন্ডদের ডাকাইছি, পুরো 20 জন মানুষ আমরা ওই দিন এক রুমে স্টে করছি। অত ভয় পেয়েছিলাম আমরা। ইভেন আমার সেলফোনও আমি ফেলে দিচ্ছিলাম, সেটাও আর আমি ভয় নিতে যাইনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব কক্সবাজারের আরো একটি ঘটনায়। আমাদের আরো একজন প্রথম যে অতিথি আছেন তার সাথে কক্সবাজারে ভয়াবহ একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমরা একটু শুনে আসবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি ফয়জুন, বারিধারা ডেচেস থেকে আসছি। জি, ঘটনাটা আমার লাইফের একটা খুবই মর্মান্তিক ঘটনা আমি বলবো, যেটা খুব রিসেন্ট ঘটে গেছে, এবং আমার সাথে এত ভয়াবহ ভাবে এই ঘটনাটা ঘটছে যে আমি ডেটটাও ভুলি নাই। এটা ছিল 20শে জুলাই, শুক্রবার, এই বছর। 2018 সালে। তো আমরা হঠাৎই সবাই, এটা আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশন যে আমরা হঠাৎ সবাই খুব ভ্যাকেশনে চলে যাই, লাইক উইকেন্ড গুলাতে। তো সেইবারও আমরা বৃহস্পতিবারে কক্সবাজার চলে যাই, এন্ড শুক্রবার দিন হচ্ছে আমি খুব 9টা-10টার দিকেই বিচে চলে যাই, কারণ ওই টাইমটা খুব ভালো ছিল, সানি ছিল। বাট ওই সময়টাতে বিচে কিন্তু 3-4 নাম্বার সাইন দিয়ে রাখছিল যে বৃষ্টি ঝড় এগুলো হচ্ছিল, কিন্তু ওই টাইমটা ছিল না শুক্রবার দিনটাতে। তো ওই সময় আমি হঠাৎ করে বিচে ছিলাম, আমরা সবাই ছিলাম, এমন না যে আমি একলা ছিলাম বা আমার ফ্রেন্ডরা ছিল, আমার অ্যাডাল্ট সিনিয়ররাও ছিল আমার সাথে, আমার খালা, আমার মামা ওরা ছিল, আমার ভাগ্নি ওরা ছিল। তো হঠাৎ করে না আমি একদম পুরো হাঁটু কোমর পানিতেই ছিলাম, হঠাৎ করে আমি পুরো না টানেলে পড়ে যাই। আচ্ছা, লাইক এটা খুবই ভয়াবহ। আমি এই ভূত এফএম-এর থ্রুতেও সবাইকে জানাবো যে বি কেয়ারফুল অ্যাবাউট দি বিচেস, যে টানেল খুব ভয়াবহ একটা জিনিস। তো যাই হোক, আমার খালা আমার থেকে 1 হাত দূরে ছিল, কিন্তু আমি যেহেতু টানেলে পড়ে গেছি, ও যখন নাকি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে আঘাতে যাচ্ছিল, ও দেখছিল ওর গলা, ও 5'7" হাইট, ওর গলা পর্যন্ত পানিতে চলে গেছে। তো আমরা যেহেতু মানে নট সো গুড সুইমার, আবার এমন সুইমিং যাই না, কিন্তু আমি চেষ্টা করছিলাম যে পানি যেহেতু ভেসে থাকে। তো ওখানে এমন ফ্রাইডে জুমার আগে এমন কোনো মানুষও ছিল না, লাইফ গার্ড বা
দর্শনার্থী এরকম কেউ ছিল না। তো ওখানে লোকাল ৩-৪টা ছেলে ছিল আর জেটিস কি নতুন কক্সবাজার করছে ওইখানকার একটা গার্ড ছিল। সো উনিও তাও একটু দূরে ছিল। উনি যখন নাকি দেখছে যে আমি কোন একটা প্রবলেমে পড়ছি, মেয়ে কয়েকটা মহিলা আছে ওইখানে। তো উনি দৌড়ে আসছে। উনি দৌড়ে আসছে যখন উনিও খুব ভয় পেয়ে গেছে যে আমি টানেলে পড়ে গেছি, যে ওখান থেকে তো কাউরে আমার মনে হয় না কি হবে। আমার ব্যাক হেড পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। আই ওয়াজ নট থিঙ্কিং এনিথিং। ইট ওয়াজ সামথিং দ্যাট আই এম জাস্ট গোয়িং লাইক ইন ওশান, লাইক অনেক দূরে কোথাও হারায় যাচ্ছে। আমার হুম। সামনের কিছু আমি আর কল্পনা করতে পারতেছিলাম না। তো উনি আসছে, ওনার নাম ছিল আজিম। উনি কক্সবাজারে থাকে। তো উনি আমার সামহাও সেভ করছে and উনি অস্বাভাবিক ভয় পাইছে। তো আমি রুমে চলে যাই and আমি এই ঘটনাটা বড়দের কাউরে বলি নাই, কিন্তু সামহাও কেউ কেউ জেনে ফেলে, কিন্তু এটা আমার মায়ের সাথে কেউ শেয়ার করে নাই। আচ্ছা। সো দেন আমি অস্বাভাবিক ভয় পাই। ওই দিনই আমরা ইনা নিতে যাই, কিন্তু আমি আর বিচে নামি নাই। হুম, হুম। তো রাতের দিকে আর কি আমার মামারা বলছে ও তো খুব ভয় পাইছে, আর আমার কাজিন ভাই আমার ভাই ওদের বলে যে ও খুব ভয় পাইছে, ও নর্মাল হইতে পারবে না, চলো ওরা একটু বিচের থেকে হাতে নিয়ে আসি অ্যাটলিস্ট, দেন ও শি উইল বি নর্মাল, লাইক নর্মাল বিহেভ করবে। বিকজ অফ আমি নর্মাল বিহেভ করতে পারছিলাম না, আমি ওয়াটার থেকে দূরে ছিলাম, ইনফ্যাক্ট আমি শাওয়ার করতে যেতে পারছিলাম না, এই অবস্থায় ছিলাম। তো আমার মামার আমার একটু নিয়ে হাঁটায় নিয়ে আসেন। আমরা মানে সিগালে ছিলাম। তো সিগালের জায়গাটা খুব লাইটিং করা থাকে, ওই জায়গাটাতে সবসময় লাইট থাকে, গার্ড থাকে, অনেক সিকিউর একটা প্লেস। তো আমরা ওখানে গেছি, যাওয়ার পর একটু হেঁটে জাস্ট আমরা ব্যাক করে ওখানে হোয়াইট চেয়ার গুলা যেগুলা একদম সিগালের ক্লোজ, ওখানে আমরা জাস্ট দাঁড়ায় আছি। আমি সিট দিকে তাকায় দাঁড়ায় আছি, আর আমার ভাইরা আমার মামা ওরা আমার দিকে তাকায় আছে, মানে অপোজিট ডিরেকশন দুইজন। তো হঠাৎ করে আমার আরেক মামা আসছে আমাদের ডাকতে আর কি, ব্যাক করতে 11:30 বাজে। তো হঠাৎ করে দে নোটিস যে একটা মেয়ে জাস্ট একদম আমার থেকে জাস্ট 1 হাত দূর, আমার পিছনে, আমার থেকে 1 হাত দূরে আমার পিছনে এসে দাঁড়াইছে। তো আমার মামারা বলছে যে দেখো একটা মেয়ে আসছে, এন্ড মেয়েটা ওয়াজ ভেরি পলিশড। এমন না যে সে খুব মেন্টালি ইল বা সে কোনো অসুস্থ, এরকম না। সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এন্ড আশ্চর্যের ব্যাপার, এটা প্যারানরমাল ইন্টারেস্টিং, আমি বলবো এটা কোনো ডার্ক ওয়ার্ল্ড এর স্টোরি বা সামথিং। এই মেয়েটা বিচে ছিল। একটা মানুষ যদি বিচে থাকে তার পায়ে অ্যাটলিস্ট একটু বালুর টুকরা থাকবে, থাকবেই। মাছ থাকবে, একটু ধুলাবালি থাকবে। তার পায়ে কোনো স্যান্ডেল ছিল না, এন্ড তার পায়ে কোনো ধুলাবালি কিছু ছিল না। এন্ড সে একদম স্ট্রেট আমার দিকে তাকাইছিল, এবং আমার সাথে যারা ছিল আমার ফ্যামিলি মেম্বাররা, ওরা খুব ট্রাই করতেছিল যে মেয়েটাকে আমার দিক থেকে ডিস্ট্রাক্ট করার জন্য। তারা খুব হইচই করতেছিল, কিন্তু মেয়েটা একদম স্ট্রেট ওয়েতে আমার দিকেই তাকাইছিল। এন্ড সে আমার এত ক্লোজ ছিল, লাইক 1 হাত ডিস্টেন্সে আপনার পিছনে যদি কেউ থাকে আপনি বুঝবেন যে তার নিঃশ্বাস বা তার ব্রিথিং কিছু একটা আপনি ফিল করবেন। And আমি খুব ইয়ারলি ফিল করতেছিলাম, আমি খুব আনইজি লাগতেছিলাম আমার সামহাও, যে খুব খারাপ লাগছিল। দেন আমি বললাম যে, চলো আমরা রিটার্ন করি। দেন আমরা রিটার্ন করলাম। আমি যখন তারে ক্রস করলাম এন্ড শি ওয়াজ জাস্ট মুভিং উইথ মি, রোটেটিং উইথ মি, আমার সাথে রোট করতেছে। আমি মুভ করে যখন ব্রিজে কাঠের পুলটা তুললাম, উঠে জাস্ট আমরা 5 থেকে 7 সেকেন্ড, অ্যাটলিস্ট 5 সেকেন্ডের মধ্যে আমার ভাইটা আবার অবজার্ভ করছিল যে এটা কোন মেয়ে, লাইক শি ইজ ভেরি, মানে একটা গুড গুড বোঝা যাচ্ছে যে ভালো ফ্যামিলির একটা মেয়ে, মানে সে কোনো প্রবলেম পড়ছে আর সামথিং, আর এইভাবে কেন তাকায় আছে আমার দিকে। তো মানে 5 সেকেন্ডস এর মধ্যে ওই জায়গায় তো আলো, এমন না যে বিচে কেউ হারায় লুকায় যাবে, আর এমন না যে ঝাউবনের কাছে ছিল যে সে ঝাউবনে হারায় গেছে। ওই মেয়েটা 5 সেকেন্ডের মধ্যে ডিসাপেয়ার, সবার সামনে। সবার সামনে থেকে ডিসাপেয়ার। এন্ড ওই জিনিসটা আমাকে এত ভয়ঙ্কর ভাবে এফেক্ট করছে যে আমি রুমে এসে আমি লাইক সারা রাত কাঁদছি। আর আমি আমার ভাইয়ের সাথে শেয়ার করছি যে আমি এটা একদম ইনার সোল থেকে ফিল করছি, যে মানুষের ইনার সোল তো মানুষকে জানায় যে তোমার সাথে এইটা হচ্ছে বা এরকম, যে আমি এটা ফিল করছি যে আজকে ইট ওয়াজ মাই ডেথ ডে, আমি মারা যেতাম। লাইক সামহাও আমার কিছু একটা নিতে আসছিল, কিন্তু আমার নিতে পারে নাই। এন্ড রাত্রেবেলা তুমি যেটা দেখে আসছো আমার পিছে, এন্ড আই ওয়াজ ফিলিং দ্যাট, লাইক আমি বলতে বলতে আমার অনেক গুজবাম্পস হচ্ছে, আমি স্টিল ফিলিং দিস থিং। আমি নর্মাল হতে পারিনি ইনসিডেন্টটা, যে আমার কাছ থেকে মানে আমার নিয়ে যেতে আসছিল, কিন্তু সামহাও আমার নিয়ে যেতে পারে নাই। সো দ্যাট থিং ওয়াজ রিয়েলি অ্যাংরি, আর কিছু একটা বলতে আসছিল, আর আমার সাথে কিছু ইন্টারাক্ট করতে আসছিল। এন্ড এই জিনিসটা রাস্তাতে আমার সাথে এত ভয়াবহ ভাবে কাজ করছে যে এরপর আমি পৃথিবীর দুনিয়ার যেই বিচেই গেছি, যে কোনো সুইমিং পুলে গেছি, আই নেভার গো টু দি ডেপ।
আমি একদম কর্নারে থাকছি, আমি আর কখনো কোনো বিচে নামতে পারি না। ওই এবং ট্রমা থেকেই বেরিয়ে আসাটা আর হ্যাঁ, পসিবল হয় নাই। অস্বাভাবিক। এবং ওই ইনসিডেন্টে 20 তারিখের পর লাইক 3 দিন আমি শাওয়ার করছি খুব অদ্ভুত ভাবে। লাইক আমি আমার ফ্যামিলির কারণে নিয়ে শাওয়ার ঢুকছি বিকজ পানি জিনিসটা আমি ফোবিয়া হয়েছিলাম এবং ওই মেয়েটার চেহারা আমি আজ পর্যন্ত ভুলি নাই। অ্যান্ড ওই মেয়েটার চোখ আমি দেখতে পাই নাই। আপনি যদি দেখেন মানুষের চোখের হোয়াইট পার্ট অন্ধকারও দেখা যাবে, কিন্তু তারটা ছিল পুরোটাই ডার্ক। আই ডোন্ট নো এটা কি ছিল। সো এটা আমার জীবনের খুব ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স, যেটা নাকি আমি প্রত্যেকদিনই প্রায়ই মনে করি। আর আমার অস্বাভাবিক লাগে ঘটনাটা। এই ছিল থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং বাবু ভাই কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড ভাইয়া আপনি যে ঘটনা শেয়ার করলেন, দুটো কক্সবাজার ঘটনা শুনলাম, বাবু ভাই একটা অসাধারণ ঘটনা শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ফুর্তি। Welcome back. The night comes alive with Grameenphone. You are listening to Radio Futti FM. আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন। নাটোর থেকে আছেন ওবায়দুল সরকার, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ক্ল্যান্টি আসিফ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মনিরুল ইসলাম। কক্সবাজারের ঘটনার সাক্ষী আমি, তার মানে তার সাথে এরকম ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে হৃদয় JSR আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইয়াতিন শেফিন, আছেন আমাদের সাথে মাইশা আলম মাহি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও বিহঙ্গ বালক রিফাত হুসাইন আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান বাপ্পি আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন মাসুদ পারভেজ আছেন, আমাদের সাথে মাহরিজ আহমেদ বাপ্পি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি নাজমুল হুসাইন, এবং তিনি একটা হোস্টেল থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রিফাত হুসাইন, চট্টগ্রাম থেকে শুনছেন, আছেন সাগর আমাদের সাথে, এবং তেলিপাড়া থেকে শুনছেন। আরিফুল ইসলাম নাটোর, সুমন আছেন আমাদের সঙ্গে, আবু রায়হান নাটোর থেকে আছেন আমাদের সঙ্গে, জয় আহমেদ কিশোরগঞ্জ থেকে আছেন আমাদের সাথে, আছেন সোহেল রানা সোহেল। বাবু ভাইয়ের ঘটনা ভালো লেগেছে তার কাছে এবং তিনি বাবু ভাইয়ের ঘটনা চান সেটা তিনি জানিয়েছেন। এমডি শাওন আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। থ্যাংক ইউ যারা আমাদের সঙ্গে আছেন। আমাদের যে ভূত এফএমের যে পেজটা, সেই পেজেও আপনাদের অনেকে আছেন। তার আগে আমি একটু জানিয়ে দিই, আমাদেরকে যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofutsi.fm, which is BHWTFM@radioFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। চলে যাব আমাদের আমাদের থার্ড তো না ফোর্থ অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। ধন্যবাদ। আমি শামীম রেজা, এসেছি বাড়িধারা থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার গ্রামের বাসা যশোর। আমার বাবা সেকেন্ড ম্যারেজ করে খুলনাতে, এবং আমার দাদি সরকারি চাকরি সুবিধার্থে প্রতি সপ্তাহে একবার করে খুলনাতে যাওয়া হতো বাবার দ্বিতীয় শ্বশুর বাড়িতে, মানে আমার নানি বাড়ি। সেখানে এক সপ্তাহে বুধবার আমরা যাই। যাওয়ার পরে যেতে যেতে দুপুর হয়ে যায়। দুপুর হবার পরে ওয়েদারটা খারাপ থাকার পরে সেই সপ্তাহ থেকে যাওয়া লাগে। এখন আমি দুপুরবেলা যখন পৌঁছাই, তখন আমার বাবাকে দেখে আমি জেদ ধরি যে বাবা না ডাব গাছে ডাব খাবো। তার আগে লেসনারদের সুবিধার্থে আমার নানি বাড়ির বিস্তারিত বলতেছি। নানি বাড়ির চারপাশটা নারকেল গাছ দিয়ে ঘেরা, এবং পাশে একটি প্রাইমারি স্কুল আছে, তার পাশে 100 বছর বয়সী একটি বট গাছ আছে। আমার বাবা অনেকদিন পর আমাকে দেখে এবং আমার আবদারটি শুনে সে হুট করেই একটি দা নিয়ে নারকেল গাছে উঠে যায়। আচ্ছা, নারকেল গাছে উঠে যাবার পরে নারকেল গাছ থেকে 3 থেকে 4 মিনিটের মাথায় উঠে আবার হুটহাট করে নেমে এসে আমি এবং আমার বড় ভাই সাথে ছিলাম, 2 ভাইকে বলে যে একটা লাঠি ম্যানেজ করে নিয়ে আসতে। ঘটনাটা আমরা বুঝতে পারি না যে হঠাৎ করে গাছে উঠলো ডাব পাড়ার উদ্দেশ্যে, তারপর আবার নেমে আসার পরে আবার লাঠি চাচ্ছে। আমরা কিছু বুঝে ওঠার আগে আমরা যখন দেখছি যে লাঠি নিয়ে নিচে এসে দাঁড়াইছি, তখন বাবা আবার গাছে উঠে আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি যে গাছের উপরে একটা গর্ত আছে, পাখির বাসা।
এবং পাখির বাসার ওখানে আমার বাবা আহ দা দিয়ে বারবার কোপ মারতেছে। হঠাৎ করে একটা সাপ বের হয়ে আসে। সাপটার মাথায় এক কোপে বাবা কেটে ফেলায় এবং বাকি যে অংশটুকু থাকে সাপের সেই অংশটা এক হাত দিয়ে টান দিয়ে নিচে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমি এবং আমার বড় ভাই দুজনে মিলে সাপটার গায়ের উপরে বাড়ি মারতে থাকি। এক পর্যায়ে বাবা আবারও নিচে নেমে এসে কোনো ডাবপাড়া ছাড়াই নেমে এসে আশপাশ থেকে যত শুকনো পাতা আছে পাতা এক জায়গায় জড়ো করে সাপটার উপরে দিয়ে আগুন ধরায় দেয়। ঘটনাটা দুপুরের লাঞ্চ আওয়ারের আগে হয়ে যায়। এরপরে যার স্থানে চলে যায়, যে যার মতো লাঞ্চ করে নেয়। এর মাঝে দেখা যাচ্ছে ঘটনাটা সবাই ভুলে যায় এবং আমরা আহ সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় থাকি, প্রাইমারি স্কুলের আশপাশে খেলাধুলা করি। একটা পর্যায়ে দুপুর গড়ায় সন্ধ্যা হয় এবং ওয়েদার খারাপ হওয়ার কারণে সেদিন রাতে থেকে যাওয়া লাগছিল। রাত্রেবেলা হঠাৎ করে 2টা 3টা যে যার মতো রাতে ডিনার করে সবাই ঘুমায় পড়ে। আহ ঘুমায় পড়ে। এরপরে হঠাৎ করে বাবা রাত্রে 2টা 3টার সময় জেগে ওঠে। জেগে আমাদের কাছে আসে। এসে বলে যে আমি হঠাৎ করে একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নের কারণে ঘুম ভেঙে গেছে। আমি ঘুমাচ্ছি না। দেখেন তো পাশে একটা আহ আশপাশ থেকে একটা বাঁশির শব্দ আসতেছে। বাঁশির শব্দটা একদম অদ্ভুত এক ধরনের বাঁশির শব্দ। মানে নরমাল বাঁশি না, থেকে থেকে হচ্ছে। 2 সেকেন্ড হচ্ছে, এরপর আবার অফ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। তা আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে পাশে বটগাছ আছে, বটগাছ থেকে আসতেছে। এখন বাবা, দাদি এবং ভাই এবং 3-4 জন মিলে আমরা বটগাছের কাছে যাই। যাবার পরে দেখি যে আসলে বাঁশির সুরে কোনো উৎসই নাই। সেখানে আমরা যাওয়ার পরে বাঁশির শব্দটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, সারা রাত এভাবে কাটছে ভয়ে আতঙ্কে। এরপর সকালবেলা আমরা চলে আসবো, কিন্তু বাবা বলে দুপুরে লাঞ্চ করে আসতে। তো সেখানে লাঞ্চ করে দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা সেখান থেকে রওনা দিই যশোরের উদ্দেশ্যে। আমি, দাদি, বড় ভাই এবং ছোট বোন। যশোরে আমাদের ফুপু বাড়ি আছে। ফুপু বাড়ি থাকি আমরা। ফুপু বাড়ি থেকে সন্ধ্যার সময় আমরা রিক্সা করে যশোরে আমাদের ক্যান্টনমেন্ট খয়তলা বাজারে উদ্দেশ্যে রওনা করি। সেখানে আসার পরে হঠাৎ করে আমরা রিক্সায় ছিলাম এবং উল্টোমুখী একটা মোটরসাইকেল এসে সজোরে আমাদের রিক্সার উপর উঠায় দেয়। এতে আমি মারাত্মক ভাবে আহত হই এবং আমার বড় ভাই এবং দাদি স্বাভাবিকভাবে সুস্থ ছিল। আমাকে প্রাথমিকভাবে যশোর ক্যান্টনমেন্ট সিএমএস হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরে 6 মাস আমি চিকিৎসাধীন ছিলাম। 6 মাসের পরে আমার দাঁতটা ভেঙে যায়। যে প্রথম অবস্থায় দাঁতটা ভালোভাবে ভাঙেনি, পরে যে 6 মাস পরে দাঁতটা তুলে ফেলানো হয়েছিল। আমরা যখন বাসায় আসি, হাসপাতালে চিকিৎসা করার পরে বাসায় আসি। বাসায় আসার পরে আমার বাবা আমার দাদিকে ফোন দেয় যে আমরা ঠিকভাবে পৌঁছাইছি কিনা। তো তখন আমার দাদি আমার বাবাকে বলে যে আমরা মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছি, একটুর জন্য মৃত্যুর মুখ থেকে ফেরত আসছে। তখন বলে, মা তোমাকে একটা কথা বলা হয়নি? আমার বাবা আমার দাদিকে বলে যে আমি রাত্রে 2টা 3টার সময় যে উঠে আসছিলাম, তখন একটা খারাপ স্বপ্ন দেখছিলাম যে কেউ একজন আমাকে বলতেছে যে তুমি আমার ছেলেকে মারছো, আমিও তোমার ছেলেকে মারবো। তখন ছোট ছিলাম, কথাটা এড়াই গেছিলাম এবং আমরা ভাবছিলাম যে আমরা প্রথম ঘরের সন্তান, যার জন্য হয়তো বাবা আমাদেরকে সান্ত্বনা দেবার জন্য এই কথা বলেছে। পরবর্তীতে যখন এখন বয়স হয়েছে, তখন আমরা সাধারণত বুঝতে পারি যে আসলে ঘটনাটা সত্য হতে পারে এবং এই জিনিসটা সত্য মনে করি বর্তমানে। এই ছিল আমার ঘটনা আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে স্বপ্নের সিরিয়াল আমাদের লিখেছেন, ভালো লেগেছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাগর, এছাড়াও প্রিন্স ফাহিম। কক্সবাজারের স্টোরিগুলো ভালো লেগেছে লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আমরা সবাই এই সময়টা কক্সবাজারে যাবার সময়, এবং আমরা সবাই একটু সাবধানে যেন থাকি। এবং যদি এরকম কোনো ঘটনা, আমি চাই না যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় কেউ পড়ুন, বাট যদি কোনো ঘটনা যদি আপনারা শুনে থাকেন কারো কাছ থেকে বা কোনো ঘটনা জেনে থাকেন, অবশ্যই জানাতে পারেন। এবং আমরা তো ভাবছি যে আজকে পরপর কক্সবাজারের দুটো ঘটনা শুনে আমার মনে হলো যে কক্সবাজারে একটা সিরিজও করে ফেলতে পারি আমাদের। সেই জন্য কক্সবাজারে যারা আছেন তাদের শুধু ঘটনা হলেও চলবে। আর আমাদের তো সমস্ত বাংলাদেশের মানুষই আমরা কখনো না কখনো কক্সবাজারে যাই। সুতরাং আমরা এই কক্সবাজারের ঘটনা আসলে যদি খুব চাই, তাহলে
মানে শেষ হবে না। আমি নিজেও কক্সবাজারে আমাদের ভূতাশ্রম নিয়ে গিয়েছিলাম এবং সেইখানে আমরা কক্সবাজারে একটা এপিসোড করি, আউটডোর এপিসোড করি এবং সেখানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই ঘটনার সন্ধানে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা জানতে পারি এবং কিছু কিছু পাহাড় আছে যে পাহাড়গুলো হন্টেড, সেখানকার স্থানীয়দের কাছে আমরা জানতে জানতে পারি সেটা। আপনাদেরকে সেই সম্পর্কে বলেছিলামও, যারা পুরনো লিসেনার তারা জানবেন এবং তাদের হয়তো মনেও আছে। এবং আমরা সেই পাহাড়গুলো আমরা রাতের বেলার দিকেও কিছু পাহাড় ভিজিট করি এবং কক্সবাজারে স্থানীয়দের কাছে যে সমস্ত ঘটনা আমরা শুনি সেই সমস্ত ঘটনা শুনে একদম শিউরে উঠতে হয় আমাদের কাছে। তো আপনারা যদি এরকম কক্সবাজারে যান তাহলে স্থানীয়দের কাছ থেকে খোঁজ খবর নিয়ে যদি কোনো ঘটনা পান অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আমরা সুন্দরবনের ঘটনা প্রথম দিকে বেশ কিছু পেয়েছিলাম, মাঝখানে সুন্দরবনের ঘটনা অনেক দিন পাইনি, কিন্তু সুন্দরবন আরো একটা জায়গা যে জায়গাতে অনেক আজব আজব ঘটনা ঘটে এবং অদ্ভুত 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 ঘটনা ঘটে। এবং যারা খুলনার আছেন তাদেরকে বলবো যে সুন্দরবনের কিছু ঘটনা যদি আমাদের পান তাহলে আমরা একটা সুন্দরবন নিয়ে একটা কক্সবাজার নিয়ে আলাদাভাবে এপিসোড করতে পারি। আমার তো ইচ্ছা আছে এক একদিন এক একটা জেলা নিয়ে আমরা এপিসোড চালিয়ে যাব, যদি সেরকম পরিমাণ ঘটনা, ইন্টারেস্টিং ঘটনা যদি আমরা সেই সমস্ত জেলা থেকে পেয়ে যাই। তো যাই হোক, বগুড়া যেমন মহাস্থানগড়, তারপরে আরো আরো যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গায় আমি বিশ্বাস করি যে ঘটনা খুঁজলে পাওয়া যাবে। এবং পুরনো মানুষদের, যারা আপনাদের পরিবারের সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে আপনারা ঘটনা খুঁজুন এবং তাদেরকে জিজ্ঞেস করুন যে এই এলাকা ভিত্তিক কোনো ঘটনা আছে কিনা। দেখবেন যে অসাধারণ কিছু ঘটনা হয়তো আপনারা পেয়ে যাবেন এবং পাওয়াটাই খুব স্বাভাবিক। এবং পেলে অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutatfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আছি। আমি এসেছি মধ্যপাড্ডা থেকে। আমার হোম টাউন পাবনার বর্তমানে। ওকে, তো আমার ঘটনা, আমি এর আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম, ওটা আমার নিজের সাথে। তো আজকে যেটা শেয়ার করব ওটা আমার ভাগ্নে শিমুলের ঘটনা। তো ঘটনাটা গোপালগঞ্জ জেলার। আমি সঙ্গত কারণেই প্রতিষ্ঠান কিছু এবং কোনো ব্যক্তির নাম- সেগুলোর নাম আমরা বলবো না। তো ঘটনা এবছরই হয়, রোজার ঈদের আগে, রোজার মধ্যে। তো যেটা হয়, ওরা যেহেতু প্রতিষ্ঠানে ওরা প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হয় এবং প্রতিষ্ঠানটাও প্রায় নতুন করা হয়, এই কারণে প্রতিষ্ঠানে সাফিসিয়েন্ট আসলে ছিল না ছাত্রদের জন্য হল। তো ওরা ফার্স্ট ইয়ার থাকা ধরুন ওরা ভার্সিটি থেকে একটু দূরে ম্যাথ নেয়। তো ওখানে দেখা যায় ম্যাথ করারও প্রতিযোগিতা হয়, যেহেতু একটা প্রতিষ্ঠান হয়েছে, ছাত্র ধরার একটা প্রতিযোগিতা থাকে। তো ওরা যেখানে ম্যাথটা নেয়, ম্যাথটা আসলে 3 শীটের। তো যেখানে ম্যাচটা নেয় ওখানে আশেপাশে প্রায় 500 গজের মধ্যে কোনো বাড়ি নেই, 500 গজ পর পর, প্রায় মানে এভারেজে 500 গজ পর পর কারো বাড়ি আছে। তো পরিবেশটা এমনি একটু হন্টেড ছিল। তারপরে পুরা এলাকাটা মাঝি, যে একটু দ্রুত কোথাও যাবে সে উপায় ছিল না। তো ওরা মোট 5 জন থাকে ওখানে, ওই ম্যাচে 5 জন থাকে। তো হঠাৎ ওদের মধ্যে একজন একদিন সন্ধ্যাবেলায় মাগরিবের আজানের আগে হাত মুখ ধুয়ে হয়তো কাপড় তারের ওপর মানে এলে দিচ্ছে। তো দেওয়ার সময় হঠাৎ তার চোখ যায় পাশের একটা মানে পাশে পরপর 3টে কাঁঠাল গাছ ছিল, অনেক পুরাতন বড় কাঁঠাল গাছ। তো দেখে, হঠাৎ করেই দেখে সে একটা লোক পা ঝুলিয়ে বসে আছে এবং লোকটার আকারে আমাদের স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় এবং গায়ে জুব্বা পরে, এবং তার গায়ে মনে হচ্ছে যে আলো বের হচ্ছে। এবং সে কনফিউজ ছিল যে এটা আমি গোধূলির সময় যে আলো সেই আলো নাকি, কিন্তু সেটা সে এই কথা বলছে যে কাঁঠাল গাছে এইভাবে এই মানুষ কিভাবে থাকবে। এবং অদ্ভুত তার আকৃতি, অদ্ভুত তার চেহারা, এবং এতই তার গা থেকে আলো বের হচ্ছে এবং এতই লাইটেড ছিল যে বোঝা যাচ্ছে না কোনটা তার মুখ, শুধু তার শেপটা বোঝা যাচ্ছে। তো সে ভয় পায়, ভয় পেয়ে দৌড় দেয়, সবাইকে ডাকে যে আমি এই জিনিস দেখি, তোরা আয়। তো সবাই আসে, আসার পর সবাই মজা করে, বিশেষ করে আমার ভাগ্নে শিমুল, ও একটু দুষ্টু প্রকৃতির, ও বেশি মজা করে। তো যাই হোক, ওই ছেলেটার ভয় মনে থাকে যে আমি এটা আসলে, এটা আমার কনফিউশন না, হ্যালুসিনেশন না, এটা আমি যা দেখছি সত্যি দেখছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি দেখলাম। তো যাই হোক, কিছুদিন পর সবাই ভুলে যায়। তো এর মধ্যে ওদের মিড টার্ম পরীক্ষাও শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পরে একে একে সবাই চলে যেত। তো 2 জন থাকে ম্যাথে, আমার ভাগ্নে শিমুল আর একটা ছেলে থাকে, ছেলেটার বাড়ি ময়মনসিংহ।
তো ছেলেটা কোনো কাজে হয়তো গোপালগঞ্জ শহরে যায়। তো শিমুল মানে সবাই ওরা কয়েকজন ওদের মেসের পাশে একটা মাচা করেছিল পুকুরের পাশে। তো ওরা রিল্যাক্সের সময় কাটানোর জন্য সেই মাচায় বসে থাকে। তো শিমুল সেই দিন সন্ধ্যার সময় মাচায় বসে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ও ফোনে কথা বলছে। তো ফোনে কথা বলতে এদিক ওদিক তাকাচ্ছে, ওর পরিবেশটা খুব ভালো লাগছে যে ওর সামনে পুকুর, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওর মাথার উপর গাছ আছে, ওর গায়ের উপর খুব একটা বৃষ্টি পড়ছে না, ওর পরিবেশটা ওর খুব ভালো লাগছে। তো ইতিমধ্যে ও এদিকে ওদিকে তাকাতে তাকাতে ঠিক ওই গাছটার দিকে আবার চোখ যায় এবং ও দেখে যে সেম ওর বন্ধু যে জিনিসটা দেখছে সেম একই জিনিস। মানে তখন আরো অন্ধকার ছিল যেহেতু মেঘলা পরিবেশ ছিল। আহ দেখে ওই যে বর্ণনা দিচ্ছে সেরকমই একটা লোক, এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আহ ওই লোকটার হাতের নিচে আরেকটা বাচ্চা আছে এবং মনে হচ্ছে পিঠে তার গাটা বুলিয়ে দিচ্ছে ওই লোকটা। তো ও এট এ গ্লান্স দেখেই প্রচন্ড পরিমাণে ভয় হয় যে এটা কিভাবে সম্ভব, বৃষ্টি হচ্ছে, অন্ধকার, কোনো জায়গায় কোনো আলো নাই, লোকটার গা থেকে কিভাবে এত আলো বের হচ্ছে। আর এই বাচ্চাটাই বা কে, এবং তাদের আকৃতি অদ্ভুত, এবং তার বন্ধু আগে যেমন দেখেছিল ঠিক তেমনই, তার কোনো আকৃতি বোঝা যাচ্ছে না আলোর জন্য, শুধু শেপটা বোঝা যাচ্ছে। তো ও একদম স্টান্ট হয়ে যায়, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তো সাথে সাথে ওর বন্ধুকে ফোন দেয় যে আমি একটু সমস্যা হয়েছে, তুই বাসায় ঢোকার আগে আমাদের মাত্রা এখান দিয়ে পুকুরের পাড়ে আসিস, আমাকে নিয়ে যা, আমি একটু সমস্যায় পড়ছি। তো ও বন্ধু বোঝে, ওর কথা দেখেই বোঝে যে আসলে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, দ্রুত চলে আসে, আসার পরে দুজন একসাথে যায়। তো এরপরে ঘটনাটা সবার সাথে শেয়ার করা হলো, যেহেতু সময় বেশি হয়ে যায়, তো ঘটনাটা সবার মনে থাকে না। তো এর কিছুদিন পরে সব ঠিকঠাক। একদিন ওর ফ্রেন্ড পাশে আহ, কথা বলছে, পাশে বলতে সেখানে হয়তো ধান ক্ষেত ছিল, যেহেতু একদম গ্রামের মধ্যে। তো ধান ক্ষেতে কথা বলছে, হঠাৎ চিৎকার। তো চিৎকার, সবাই ভাবছে ওখানে যেহেতু মাটি পরিবেশ ছিল, ওখানে হয়তো যোগ টোগ অনেক কিছুই থাকে, হয়তো কামড়েছে, সবাই লবণ নিয়ে দৌড় দেয়, যত যোগ ধরছে যোগ সারানোর জন্য লবণ নিয়ে যায়। তো গিয়ে দেখে ওকে আর খুঁজে পায় না, দেখে এক জায়গায় ধানের উপরে পড়ে আছে, আলের উপর। তো ধরে তুলে কোনো রকম ঘরে আনে মাথায় পানি টানে ঢালার পরে জামা কাপড় সব আহ আলিয়ে দেয়, দিয়ে পানি ঢালে। তো দেখে ওর পিঠের একদম বাম পাশে পিঠ বরাবর উপর থেকে নিচ পর্যন্ত দুটো দাগ, আঁচড়ের বড় দাগ, এবং সেখান থেকে রক্ত ঝরছে। তো রক্ত ঝরছে, কিন্তু তারপরে ওর কোনো জ্ঞান নাই, ওকে পানি ঢালা হতে সবাই অনেক ভয় পায়। তো ওরা কিছু না বুঝেই সাথে সাথে ম্যাথ মালিককে ফোন দেয়, ম্যাথ মালিক চলে আসে, এবং ম্যাথ মালিক কি জানে, সেই ভালো জানে, সে কোনো ডাক্তার নিয়ে আসে নাই, সে সরাসরি একটা হুজুর নিয়ে আসছে, এবং তার উদ্দেশ্য কি ছিল সেই ভালো জানে। তো হুজুর নিয়ে এসেও প্রথমে কোনো কাজ হচ্ছিল না, এবং চারদিকে যেহেতু এর মধ্যে অনেক রাতও হয়ে গেছে, সবার মধ্যে একটা ভয়ের পরিবেশ কাজ করছে। তো হুজুর দোয়া পড়া শুরু করেন। উনি ওর শাহাদত আঙ্গুলটা ধরে যখনই সূরা জিন পড়া শুরু করে, তো ও আমাকে যেভাবে বলে, ও যেহেতু ঘটনার প্রত্যক্ষ ছিল, ও বলে যে যখন হার্টের রোগী সেন্সলেস হয়, যখন তাকে হিট দেওয়া হয়, যখন প্রথমে বাম্প করে, ঠিক সেরকম ও বাম্প করছে, এবং বেশ কয়েকবার। এবং যখন আরো জোরে জোরে হুজুর সূরা পড়া শুরু করে, তখন ওর চোখটা খোলে, এবং চোখটা দেখেই সবাই ভয় পায়, যে চোখটা পুরা একদম ডিম যেমন খোসা ছাড়ালে যেমন সাদা, সেরকম সাদা, এবং চোখ দুটো অনেক বড় বড়। সবাই ভয় পায়, এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে হুজুর তারপরে সূরা পড়তেই থাকতেছেন, ও করে কি, মানে কানটা ধরার চেষ্টা করে, যখন সবার হাতটা চেপে ধরে, তখন হাত এবং পা দুইটাই উল্টা দিকে বাঁকায়, ও এক ঘর থেকে আরেক ঘর যেহেতু টিনের ঘর ছিল, এই কারণে ও সহজে যেতে পারতেছিল না, কিন্তু ছোট বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করে। তো সবাই ওকে জাপটে ধরে, ধরার পরে হুজুর ওর কানের কাছে আছে, জোরে 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 সূরা পড়তে থাকে। ও চিৎকার দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। এরকম ধস্তাধস্তি কিছুক্ষণ করার পরে ও সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস যেই হয়, সাথে সাথে ওকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হওয়ার পরে ওখান থেকে অনেকক্ষণ পরে তার সেন্স ফেরে। তো এর পরে যেটা হয়, ম্যাথ মালিক ওখানে মিলাদ দেন বা অনেক কিছু করেন, কিন্তু ওরা যখনই কারণটা জানতে চাইছে কেন এমন হলো, আর কেনই বা আমরা সবাই একসাথে এরকম দেখি, মেস মালিক এর কোনো সদুত্তর দেননি। এটাই ছিল ঘটনা। এরপরে ওরা ওদের মানে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বাসা নিয়ে এখন থাকে, ওখানে তারা থাকেন। এটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার একটা ঘটনা, এবং আমরা রিপ্লাইও পাচ্ছি, আমরা কমেন্টও দেখতে পাচ্ছি যে অনেকে অনেক পছন্দ করছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে, আপনার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামাইকুম। আমি শ্যামলী থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। তো আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর গাঙ্গীতে। তো আমি জি। আমার
আমার নিজের গ্রামের কথা বলবো, আর এটা হচ্ছে আমার নিজের মানে বাড়ির সাথে একটা মানে জড়িত। তো এটা হচ্ছে আপনার 2015 সালে রমজান মাসে। জি। যে এরা একদিন রাত্রে আমাকে স্বপ্নে দেখায় যে আহ, একদিন রাত্রে স্বপ্নে আমাকে দেখায় যে তোরা যে নতুন বাড়ি বানাবি, তো এই বাড়ি যেন ফার্স্ট তুই যেন এই কাজটা শুরু করিস, অর্থাৎ তুই মাটিটা কাটিস। তো তখন আমার এসএসসি এক্সাম ছিল, সেক্ষেত্রে আমি এই মাটিটা কাটতে পারি নাই। তো আমি পরীক্ষা শেষ করে এসে দেখি যে এটা মিস্ত্রিতে আপনার হচ্ছে যে মাটি কেটে ফেলেছে। তো পরে আমি মাকে বললাম যে মা, এই স্বপ্নে দেখছিলাম। তো বলে আছে তাহলে তুই এক কাজ কর, তুই খোঁড় মাটি, ঠিক আছে? তো আমি তখন মাটিটা খুঁড়ি। তো মাটি খোঁড়ার পর তখন কিছু হয় নাই। তো তার সেকেন্ড মানে পরবর্তী রাত্রে আমাকে আবার দেখায় যে সালাম, যে তুই এটা তো করিস নাই, ওর নাম উল্লেখ করি কয়। আমার সালাম, তুই এটা করিস নাই, তো ঠিক আছে, তোর একটা সমস্যা হবে আর কি, তোর এই মাটি নিয়েই কি আর সমস্যা হবে। তো যখন আমার মানে কাজ চলে, ঘরের কাজ চলে, তো আমার ঘর যখন মানে প্রায় আপনার শেষের দিকে, তখন হচ্ছে যে মাটি মানে যে রুমের মধ্যে যে মাটি দেওয়ার জন্য যে মাটি লাগে, সে মাটি আপনার হচ্ছে যে এই আমার একটা পরিত্যক্ত জমি ছিল। এটা পরিত্যক্ত একটা জমি ছিল, ওইখান থেকে মাটিটা আমার এনে ভরাট করা হয়। তো এটা মূলত রমজান মাসে। তো রমজান মাসে তখন প্রচুর বৃষ্টি হয়। তো মাটি যেখান থেকে আনা হয়েছিল সেখানে আমার গর্তটা হয়েছিল যে গভীর হচ্ছে 8 থেকে 10 ফিট, আর আপনার দৈর্ঘ্য হচ্ছে যে আপনার 10 থেকে 12 ফিট। তো এই পানি এটা মূলত রমজান মাসে বর্ষা। বলেছেন, জি। জি, জি। তারপরে এটা আপনার হচ্ছে যে পানি ভরাট হয়ে যায়। তো পাশের জমিতে আমরা হচ্ছে একজনের মানে ক্ষেত মানে ধান ছিল। তো ওই সময়টা আপনার ধান ছিল, ধান থাকার কারণে ছাগল অথবা কোনো কিছু লাগবে, বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার কারণে তো যে ওই একটা ছেলে মানে অর্থাৎ তার বয়স হয়তো বা 17 থেকে 18 বছর হবে। তো উনার সাথে বৃষ্টিতে ভেজে আরো 2জন ছেলে আছে ছোট ছোট, তাদের বয়স হয়তো বা 7 থেকে 8 বছর হবে। তো ওদের সাথে নিয়ে মানে ভিজতে ভিজতে উনি ওই ধান ক্ষেতের দিকে যায়। তো ওই ধান ক্ষেতের পাশেই আপনার হচ্ছে মূলত আমাদের যে গর্ত। তো গর্ত তো হচ্ছে যে উনি যখন গর্তের দিকে যায়, তখন দেখে যে ওই গর্তের মধ্যে যে মানে কেউ যেন পড়ে গেছে। এজন্য ওই গর্ততে গোটার জন্য অনেক মানে চেষ্টা করতেছে। তো ওই ছেলেটা যখন যায়, তো উনি দেখে যে গর্তে পড়ে গেছে, কিন্তু বাঁচার জন্য অনেক আকুতি করতেছে। তো উনি যখন গর্তে গিয়ে দেখে যে হাত দুটো মানে পানির উপরে থাপড়াই দিছে। তো উনি যখন নিচের দিকে এটা আপনার ফ্লো করে নিচের দিকে, তখন দেখে যে দেখার সময় ওই ছেলেটা পড়ে যায়। যে যে ওই ছেলেটা পড়ে যায় ওর সাথে যে দুটো ছেলে ছিল, ওই দুটো ছেলে। তো অনেকক্ষণ পরে দেখে যে ওই ছেলে উঠতেছে না। তো অনেক নাম ধরে টাকাটাকি করে, তো না ওঠার কারণে উনি বাসায় যাই ওই ওই ছেলে বাসায় যাই বলে যে যে ভাইয়া পড়ে গেছে পানি থেকে উঠতেছে না, তাড়াতাড়ি চলো। যাই দেখে যে আসলে উঠতেছে না। পরে চিল্লাচিল্লি করেন। তো এটা চিল্লাচিল্লি করার পরে লোকজন গোছানোর পরে যখন ওনার লাশ তোলার জন্য পানিতে নামে, কিন্তু অনেকে লাশ পায় না। লাশ না পাওয়ার কারণে বেশ 4 থেকে 5 জন নামে। তো যখন ওনার লাশ তোলে, পানির থেকে যখন লাশ তোলে, তখন ও পানি মানে তোলার পরে ওনার চোখে দেখে যে 2 চোখ দিয়ে ব্লিডিং মানে রক্ত বের হইতেছে, 2 চোখ দিয়ে, নাক দিয়ে। উনি যদি পানিতে পড়ে যাওয়ার যদি পানি খেয়ে থাকে, তাহলে অবশ্যই তার পেটে পানি থাকবে, কিন্তু তার পেটে কোনো পানি ছিল না। পেটে পানি ছিল না। তখন তোলার পরে দেখে যে তার মুখ, পেট, অনেক জায়গায় হাসালানোর দাগ আছে, অনেক আচ্ছা, জায়গায়। আপনার বাসাতে ওইখানে যে আপনাকে নিষেধ করা হয়েছিল, এরপরে যে আপনি বাসাটা করলেন, এরপরে কোনো সমস্যা জি, জি, হয়েছে? বাসাতে তখন আর মূলত সমস্যা হয়নি, জাস্ট সমস্যা হয়েছে যে গর্তে ওই ছেলেটা যে গর্ত থেকে আপনি মাটি তুলেছিলেন, ওইখানে সেই গর্তে ওই ঝামেলাটা মাটিটা আমি হয়েছিল। মূলত আমার বাসাতে এনে দিয়েছিলাম আর কি। আচ্ছা, তো কিন্তু আপনার বাসাতে কোনো সমস্যা বাসাতে মূলত এরকম সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলোই ইমেল, অনেকগুলোই এখানে কি বলে কমেন্ট পেয়েছি, সেই কমেন্টগুলো আমরা পড়বো। তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি